এই বছর 3টে সিনেমার উপর বলিউডের এখন অব্দি আমার বাজি রয়েছে, এটা আমার বাজি, আমি তোমাকে জানতে চাইবো। নাম্বার 1 হচ্ছে ধুরন্ধর 2, যেটা এই লেভেলের বিজনেস করতে পারে। তারপর আমার মনে হয় কোথাও গিয়ে রামায়ণ যেটা আসছে, ভয়ঙ্কর লেভেলের একটা হাইপ রয়েছে, এবং কিং। এই 3টে সিনেমার মধ্যেই পোটেনশিয়াল রয়েছে এই লেভেলের বিজনেস করা। তোমার মতে কোনটার একদম শিওর শট চান্স রয়েছে এই রেঞ্জে পৌঁছানো, বিজনেস পার্সপেক্টিভ থেকে তোমার কি মনে হয় এই 3টের মধ্যে? হাজার হাজার ক্রস করা ইরিভ দেব বা যারা যারা রয়েছে এখন মাস অ্যাকশন হিসেবে দেখতে কিন্তু আমার জিতকে ভালো লাগে। অ্যাকশন যখন হবে, সেটা কিন্তু একদম আমার মনে হয় প্রত্যেকেই সেটা মানবে এটা। ক্রেজ আলোচনা, দেবকে হারাবো দেবকে হারাবো, আমি দেখেছি অডিয়েন্স অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এই অ্যাক্টিভনেস থেকে বচ্চন চলে গেছিল, এই অ্যাক্টিভনেস থেকে চলে গেছিল আমি দেখেছিলাম তোমার ওই সিনেমাটা যেটা এলো বস 2। চ্যাম্প ভালো রিভিউ পেয়েছিল, চ্যাম্প প্রচুর হেভি রিভিউ পেয়েছিল, সেখান থেকে দেখতে পেলাম বস 2 বেটার ছিল, মানে মানে বিজনেস দিয়েছিল। দেশু সেভেনের জন্য তো আমরা যারা দেব শুভশ্রীর ফ্যান, যারা ছোট থেকে দেব শুভশ্রীকে দেখে বড় হয়েছি, তারা তো দেখবই ডেফিনেটলি। যারা যারা দেবের ফ্যান রয়েছে, দেবের একটা হিউজ ফ্যান রয়েছে, তারা তো দেখবেই ছবিটা। এবং বহুরূপী 2 পুরোপুরি নির্ভর করছে ওই সিনেমাগুলোই টিভিতে অডিয়েন্সের ভিউজ প্রচুর। আওয়ারা হোক বা এই ধরনের সিনেমা হোক, যেগুলো প্রচুর views, প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে দেবে। তো ওখান থেকে জিনিসগুলো দেখে নিয়ে যে এইগুলো এই সিনেমার থেকে নেওয়া, এই সিনেমার থেকে নেওয়া, ওইটাই ক্রিয়েট হয়ে গেছে যে জিতের জন্য। এটা খুব খারাপ জিনিস। চাই আমি একটা ভালো রকম হোক কামব্যাক, মানে আমি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। এবং আজকে পুরোপুরি অন্যরকম একটা ব্যাপার নিয়ে আলোচনা হবে। দেখতে পাচ্ছ আমি আজকে একা নয়, আমার সঙ্গে এখানে সৌম্য রয়েছে, ওখানে তথাগত রয়েছে, এদের প্রত্যেকের সঙ্গে কথা হবে। এবং আমরা প্রত্যেকেই নিজেদের চ্যানেলে প্রত্যেক মাসে একবার কি দুবার নিজেদের মতো করে পডকাস্ট করছি, বিভিন্ন সিনেমা নিয়ে আলোচনা করছি। আমরা কদিন আগেই একটা পডকাস্ট করেছিলাম, সেখানে সেটা এসেছিল সৌম্যর চ্যানেলে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আমি দরকার হলে ডিসক্রিপশনে লিঙ্ক এবং কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখান থেকে দেখতে পারো। আজকে আমরা কিছু ব্যাপারে ডিসকাশন করব, অনেক ব্যাপার নিয়ে আলোচনা করব, ঠিক করা হয়েছে। যেটা সব থেকে হট টপিক, ট্রেন্ডিং টপিক হতে চলে, সেটা হচ্ছে দেশু 7 এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই ব্যাপারটা নিয়ে তো আলোচনা হবে। আরো অনেকগুলো জিনিস আপকামিং, বহু বড় বড় মুভি আসছে, আমরা সবাই জানি অনেক বড় বড় মুভি আসছে এই বছর। আমরা প্রত্যেকে এক্সাইটেড আছি। তো একদম ওই আলোচনা যাওয়ার আগে আমরা একটুখানি অন্য আলোচনা করব, সেটা হচ্ছে রিসেন্ট রিলিজ। আমরা জানি এই আগের সপ্তাহে বেশ কিছু মুভি রিলিজ করেছে বাংলাতেও, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দিতেও। আমার সব দেখা হয়েছে তা নয়, এখানে সৌম্য বা তথাগত হয়তো আরো বেশি মুভি দেখেছে। আমি যেমন মন মানে না দেখেছি, ও রোমিও দেখেছি, এরা হয়তো আরো বেশি মুভি দেখেছে, সেই দিকে আমি যাচ্ছি। তো প্রথমে আমি শুরু করছি সৌম্যকে দিই। সৌম্যর সঙ্গে আমার দেখা হয়েছিল সিনেমা, এক্স্যাক্টলি সিনেমা দেখতে গিয়ে, ও রোমিও দেখতে গিয়ে দেখা হয়েছিল। সেটা অদ্ভুত একটা অভিজ্ঞতা, সেটা সৌম্য জানে, সেটা নিয়েও কথা হবে। যাই হোক, প্রথমে আমি সৌম্যর কাছে যাচ্ছি। ও রোমিও, মন মানে না এবং বাদ বাকি যে মুভি সবকটাই কি দেখা হয়েছে, না কোনোটা বাদ গেছে সবকটা এখন? দেখা হয়ে গেছে। হ্যাঁ, সবকটা হয়ে গেছে। আচ্ছা, তুই এবার বল কোনটা তোর সব থেকে বেটার লেগেছে, কি জন্য বেটার লেগেছে, এবং কোনটা সব থেকে খাজা লেগেছে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা কর, বল। তো এই যে কটা ছবি বেরিয়েছে, এবারে আমি বলছি যে বাংলা এবং হিন্দি মিলিয়ে বেরিয়েছে হচ্ছে তোমার হিন্দি থেকে ওরমিও তুইয়া ম্যা, এবং বাংলা থেকে বেরিয়েছে মন মানে না এবং অদম্য। তো এই সবকটা ছবির মধ্যে আমি সব থেকে আমার ভালো লেগেছে তুইয়া ম্যা। কারণ তুইয়া ম্যা, আমি সেকেন্ড হাফটা যেরকম ভাবে আমাকে এঙ্গেজিং করে রেখেছিল, যেহেতু আমার পুলটা আগে দেখা, মানে একটা ছোট একটা আমি দেখেছিলাম পুল। তো এবার সেটার মানে সেটা দেখার পর আমি যে সিনেমাটা যে ওইভাবে আমাকে ভালো লাগাবে আমি বুঝতে পারিনি। এবং সেকেন্ড হাফটা আমাকে খুব সারপ্রাইজিংলি, খুব মানে ওটাকে যাকেই বলে যে একদম মানে সিটে বসিয়ে রাখা, একদম অনেকদিন পরে শায়তানে এরকম আমি ফিলিংস পেয়েছিলাম লাস্ট। যে যেটা হচ্ছে মানে একটা খুব ভয় লাগবে, একটা টেনশন কাজ করবে, যেটা আমি শায়তানে পেয়েছিলাম, যেটা অনেকদিন পর আমি আবার একটা কোনো সিনেমায় পেলাম, যেটা হচ্ছে তুইয়া ম্যা। তো তুইয়া ম্যাটাকেই আমি ফার্স্টে রাখবো, এবং সেকেন্ডে রাখবো হচ্ছে আমি অদম্য। কারণ অদম্যর কাজটা আমার কাছে অনেকটা মানে ওটাকে বলে মানে খুব সারপ্রাইজিং, মানে খুব সারপ্রাইজের মতো। কারণ অদম্য নিয়ে কোনো হাইপ নেই, মানে কিচ্ছু নেই, কিন্তু অদম্য কাজটা যেভাবে দেখানো হয়েছে, এটা দেশলাই কাঠি অবলম্বনে করেছে। এবং তথাদাও যেটা রিভিউতে বলেছে, আমিও সেটা বলবো, যে এই সিনেমাটা কিন্তু অনেকটা ওই যাকে বলে যে মানে এটা এটা কিন্তু ওই সবার ভালো লাগবে এরকম নয়, মানে এটা খুব মানে সিলেক্টিভ লোকেদের মানে সিলেক্টিভ লোকেদের ভালো লাগবে। তো এবার অদম্য ছবিটা কি তুমি দেখেছো প্রিন্স দা? না না না, আমার এখনো দেখা হয়নি। আচ্ছা, অদম্য ছবিটা তুমি দেখলে তুমি ওখানে বুঝতে পারবে যে অদম্য ছবিটা মানে খুব ভালো একটা ছবি হয়েছে। এবং তথাদা যেটা বললো, মানে তথাদাও একটা কথা বলেছিল মৃণাল সেনের কথা মনে করাবে। সেটা কিন্তু সত্যি, যারা ধরো মৃণাল সেনের ছবি দেখেছে তাদের কিন্তু একটা কথা কিন্তু তাদের মনে করাবেই। আর কবি সুকান্তর কথাও এখানে বলা হয়েছে, তো এটা আমি সেকেন্ডে রাখবো। আর লাস্টের দুটো বলতে গেলে মন মানে না আমি থার্ডে রাখবো। কারণ মন মানে না আমার খুব ওকে ওকে একটা সিনেমা লেগেছে। কারণ মন মানে না আমার
খুব একটা বেশি ভালো লেগেছে এরকম বলবো না। আমি তোমাকে সকালেও বললাম যে ঋত্বিকের যে পারফরমেন্সটা রয়েছে সেই ঋত্বিকের পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি। আর এমনি ছবিটার ঠিক আছে, সৌম্য হিয়া ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। আর একদম খাজা লেগেছে হচ্ছে তোমার ও রবিও, যেটা তোমার সাথে তো আমার আলোচনাই হয়েছে। মানে ও রবিও হচ্ছে একেবারে জঘন্য লেগেছে, কারণ আমার মনে হয়েছে যে মানে তুমিও যেটা বললে মানে যে বিশাল ভারদ্বাজ যদি অ্যাকশন ফিল্ম ডিরেক্ট করার চেষ্টা করে সেটা সে একবারই পারবে না। মানে আহ মানে সে এতদিন অন্যরকম ছবি পরিচালনা করে এসছে, এবার এটা যদি কোনো অ্যাকশন ডিরেক্টর করতো এটা অনেক ভালো হতো। মানে এই ছবিটা একটা গেজিয়ে দিয়েছে, মানে মনে হচ্ছে কি ওরা বাগি 5 টাইপের দেখছি। মানে এটা দেখলাম, তুমিও আমাকে যদি হলে বলেছিলে, আমি দেখলাম অনেকে এইটা লিখছে কমেন্টে যে মনে হচ্ছে বাগি 5 দেখছি, কারণ এরকম ভাবে অ্যাকশন গুলো ডেফিনেটলি ভালো ছিল। তো এই জন্য আমি এই ছবিটা একদম লাস্টেই রাখবো। না, ও রোমিও নিয়ে আমারও একটা জিনিস যেটা মনে হয়েছে, আমি তথার কথা যাচ্ছি তার আগে একটা ব্যাপার নিয়ে বলি যে আমার ফার্স্ট হাফ কিন্তু দেখে মনে হচ্ছিল বিশাল ভারদ্বাজের আমি মুভি দেখছি। ফার্স্ট হাফটা যখন শেষ আমার পুরো তাই মনে হচ্ছিল। আমার মনে হয় সাজিদ নাদিয়াদওয়ালা নাক গলিয়েছি সিনেমাটাতে, যে অ্যাজ এ প্রডিউসার আমি চাইছি এরকম কিছু একটা হোক, ওরকম কিছু একটা হোক, যে কারণে সেকেন্ড হাফে ওই রকম অ্যাকশন ক্লাইম্যাক্স ওরকম ক্রিঞ্জ, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তো এটা একটা প্রবলেম রয়েছে বলিউডে, ওয়াইআরএফ ও করে, নাদিয়াদওয়ালাও করে। এই প্রবলেম যতদিন না মিটবে পরিচালকরা আই থিঙ্ক স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো যাই হোক, এবার আমি তথাগতর কাছে যাচ্ছি। তোমার কি সব কটা কাজই দেখা হয়েছে যে কটা রিলিজ করেছে আগের সপ্তাহে? হ্যাঁ, আমার প্রায় সবই দেখা হয়ে গেছে। তো আচ্ছা আচ্ছা, কোনটা আমি যদি বেটার ভালো লাগলো? ভালো কোন কোনগুলো বলি, তা আমি প্রথমে অবশ্যই রাখবো অদম্যকে। অদম্য সিনেমাটা আচ্ছা। সত্যি, আমি একবার বলেছি প্রিন্স, তোমার তোমার হাওয়া ভালো লেগেছিল? মানে সিনেমাটিক এক্সপিরিয়েন্সের জন্য হাওয়া সিনেমা হলে কেমন লেগেছিল এটা একটু বলো। যদি আমার ওই তো অবশ্যই ভালো। এক্সপিরিয়েন্সটা নিতে চাও, ওরকম যদি এক্সপিরিয়েন্স নিতে চাও, এই সিনেমাটা পারলে একবার দেখো। নন্দনেও চলছে, খুব তো বেশি টিকিটও না দাম, আরামসে গিয়ে দেখতে পারো। খুব যে অনেক স্ক্রিন পেয়েছে তা না, নন্দনটা মোটামুটি একটু সবাই আমরা যেতে পারি। তো সেখানে গিয়ে দেখো। আমার মনে হয় তোমার ওই যেটুকু যা ইনভেস্ট করবে, তোমার ওই সিনেমাটোগ্রাফিতে সমস্ত কিছু উঠে আসবে। সিনেমা যদি হুম। খারাপও লাগে কারো, কিন্তু সিনেমাটোগ্রাফিটাকে খারাপ বলতে পারবে না। তো এত সুন্দরভাবে ছজন মিলে শুট করেছে যেই সিনেমাটাকে, ওটা জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে ওটা ধারণার বাইরে চলে গেছে। মানে বড় বড় প্রোডাকশন হাউস এগুলো পায়। আমি যে ডিওপি মানে সিনেমাটোগ্রাফার, যে তার অর্কপ্রভ দাশগুপ্তা তার নাম, তার সাথে লাস্টে হুম। মানে তারা এসেছিল, আমি কথা বলছিলাম। ওকে আমি বলছিলাম যে বাংলা সিনেমার যে সিনেমাটোগ্রাফার যে আমার যে খুব ভালো লাগে অনেকেই আছে, এরকম না, খুবই লিমিটেড কিছু। একটা সময় সৌমিক হালদার প্রচুর এরকম সিনেমা যে করেছে, তার হাতের কাজ অনবদ্য। এবং বর্তমান যুগে যদি বলি তাহলে বলি, বিশেষ করে রোমান্টিক সিনেমার জন্য মধুরা পালি। মধুরা পালির এক একটা সিন এমনভাবে সুন্দর করে তুলে আনে, যেটা অন্যান্য ডিরেক্টর মানে অনেক অন্যান্য সিনেমাটোগ্রাফাররা তো সেই জায়গাটা পৌঁছতে পারে না। যেটা আমি অনেকটা এই তোমার বলতে পারো মহেশ্বরী সিনেমার মধ্যে যেরকম থাকে, সাইয়ারা হোক বা এক ভিলেন হোক, যেরকম ধর এত সুন্দর মোমেন্ট তুলে আনবে সিনেমাটোগ্রাফির মাধ্যমে, সেগুলো কিন্তু আমি মুদ্রাপালিতে দেখতে পাই। আমি ওই ছেলেটাকে বললাম, তোমার বয়স অনেক কম, তুমি যেই জায়গাটা পৌঁছতে পেরেছো এই একটা সিনেমাতে, তোমার মানে ভবিষ্যৎটা অনেক ভালো। জাস্ট ওর কাজটা দেখার জন্য আমি তোমাকে প্লিজ তো বলছি, ওটা প্লিজ গিয়ে দেখো। অদম্য মেইন জিনিস হলো দেখো, অদম্য যে সবার যে একেবারেই এই পক্ষে চলে যাবে না, ওটা খুবই পলিটিক্যাল একটা সিনেমা এবং প্রচন্ড বোল্ড, এটাও বলতে পারি। তবে সিনেমার যে বক্তব্যটা, সেটাকে যদি তুমি নিউট্রাল ভাবে দেখে তুমি যদি গল্পটা আগাও, আমার মনে হয় সিনেমাটা তোমার ভালো লাগবে এবং ক্যারেক্টারটা প্রতি কোথাও না কোথাও ফিল হবে। প্রথমে মনে হবে কি করছে এগুলো, আমি কেন সাপোর্ট করবো এই জিনিসগুলো, কিন্তু পরে গিয়ে বক্তব্যগুলো যখন তুমি পেশ করবে, তখন গিয়ে পরিস্থিতি, বাস্তব পরিস্থিতির সাথে যখন মিলিয়ে দেখবে, কারণ আমি বেশি কিছু বলছি না, অনেকটা স্পয়লার হয়ে যাবে তাহলে, তুমি তাহলে বুঝতে পারবে যে কেন এই ঘটনাগুলো এরকম আসবে এবং কেন অদম্য মানে যাকে ভাঙা যায় না, সে কেন ভাঙতে পারবে না, ভাঙতে চায় না। সেগুলো ডেফিনেটলি এই সিনেমাটা দেখলে বোঝা যাবে। আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স এই সিনেমাটা। দ্বিতীয়তে যদি আমি রাখি, তাহলে আমি রাখবো আমার কাছে মন মানে না। আমি কেন রাখবো মন মানে না? মন মানে নার মধ্যে আমি সেই একটা নতুন ফ্লেভার পেয়েছি। বলা যায় অনেকেই কথাটা ইউজ করে যে ওল্ড ওয়াইনে নিউ বটল বলেন না, তো সেই জিনিসটা রাহুল মুখার্জি এমন একজন ডিরেক্টর, বর্তমান যুগের অডিয়েন্স যেটা দেখতে চায়, রাহুল মুখার্জি সেই টেস্টটা ভালো করে জানে, সেটাকে তুলে আনে। এবং যে গল্পটাকে নিচ্ছে সেটাও পরিচিত গল্প। সেটা যে শুধুমাত্র মন মানেরা বা কুছকুছ হোতায় ইউজ হয়েছে তাও না, বহু আগের থেকে রাজ কাপুর আমল থেকে এই ধরনের গল্প চলে আসছে, যেখানে একজন স্যাক্রিফাইস করবেই। তো সেই গল্পগুলোকে ধারাবাহিকতার সাথে মানে বর্তমান সময়ের সাথে তুলনা করে যদি আমি সিনেমাটাকে আনতে পারি, তাহলে আমি বলবো যদি সিনেমার লেন্থটা একটু বড়, সেটা ডেফিনেটলি একটা খারাপ দিক। ওটাকে অ্যাটলিস্ট রোমান্টিক সিনেমা কখনোই 2.5 ঘন্টা পার হওয়া উচিত না আমার মনে হয়। সেখানে প্রায় 2.5 3 ঘন্টা চলে গেছিল সিনেমাটা, এটাকে যদি একটু ছোট করে দেয়, আমার সিনেমাটা কোনো দিক থেকে খারাপ লাগেনি। আমার বরং পারফরমেন্স প্রত্যেকে ভালো লেগেছে এবং যেটা এক্সপেকটেশন ছিল,
যে সৌম্য এসে পুরোপুরি লাইমলাইটটা নিয়ে নেবে, ঠিক সেই জিনিসটাই হয়েছে। কিন্তু একটা চিন্তা ছিল হলো হিয়াকে নিয়ে, হিয়া কিরকম পারফরমেন্স দেবে তার প্রথম সিনেমা, সেই তুলনায় হিয়ার পারফরমেন্স বেটার। ঋত্বিক ভূমিকে দেখুন, ঋত্বিক ভূমি পুরোপুরি চকলেট বয় হিসেবে এখানে ইউজ করেছে, যেটা এক সময় পুষ্পিগত আমি যদি ধরি ফার্স্ট হাফ শাহরুখ খান রাহুল যে মানে কলেজের যে বয়টা কাইন্ড অফ পুরোপুরি কিন্তু ওই ক্যারেক্টারই ও কিন্তু নিয়ে আসছে। বা তুমি যদি দেখতেই ধরো মন মানে রাখবে পুরোপুরি কিন্তু ওরকম ধরনের পুরো কিন্তু নিয়ে আসছে। তো সেই দিক থেকে ওই ক্রাশ খাওয়ার জন্য ঠিক আছে, মানে ঋত্বিক ভূমি দেখতেও সুন্দর, পারফরমেন্স আমার খারাপ লাগেনি। ইন্টারভেলের পোর্শনে পারফরমেন্স বেশ ভালো ছিল ওর আর হিয়ার মধ্যে, এবং শেষের দিকে একটা ঠিকঠাক সে পারফরমেন্স দিয়ে গেছে ঋত্বিক, আমার এটা মনে হয়। সাপোর্টিং ঠিকঠাক ইউজ কাস্টটাও করেনি। পারফরমেন্স ভালো। হ্যাঁ বলো। সৌম্যকে আমার মনে হয়েছে সৌম্যকে আমার মনে হয়েছে ঠিকঠাক ইউজ করেনি সিনেমাটা, এটা আমার দেখার সময় মনে সৌম্যকে হয়েছে। দেখুন, আমি যদি আমি যদি যিশুর কথা বলি, যিশুর থেকে আমি বেশি আমি কথা বলবো হলো আমি সালমান খানের কথা, কুচকুচোতে। মানে ওই একটা মানে শেষ বলে ছক্কা মারে না, ওরকম সময় সালমান খান যেরকম এন্ট্রি নিয়ে নিয়েছিল সিনেমার মধ্যে, ওরকম ধরনের কাইন্ড অফ অ্যাপ্রোচটা এখানে নিয়েছে। মানে ওকে রেখেছে, কিন্তু ওর যে খুব পাঠ আছে তা না, কিন্তু ওর দিকটাও কিন্তু তোমার ভালোভাবে উঠে আসছে। ওর যে ফ্যামিলিগত প্রবলেমটা সেখান থেকে ওর যে ফ্যামিলি চায়, কিন্তু সেকেন্ড অপশন চায় না কারণ এই যে কষ্টটা ও যেইভাবে পারফরমেন্স ওই চিৎকার করে যেই জিনিসটা আনতে পেরেছে, ডেফিনেটলি সেখানে মানে ও মানে সব থেকে বেশি এগিয়ে গেছে। এটাই ভরসা ছিল যে ওই সব থেকে আগিয়ে যাবে, সেটাই হয়েছে। তো মন মানে না আমার ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে। অন্যান্য অনেক রোমান্টিক সিনেমা যেগুলো হয়ে থাকে তার তুলনায় রাহুল মুখার্জির লাস্ট রিলিজ যদি বলি দিলখুশ, দিলখুশের থেকে ডেফিনেটলি এই সিনেমাটা বেটার হয়েছে, এটুকু বলতে পারি। থার্ডে যদি রাখি তাহলে আমি রাখবো তুইয়া মে। দেখো আমি পুল সিনেমাটা দেখেছি, পুল কি দেখেছো প্রিন্স? আমার এখন অনেক আগে ইউটিউবে দেখা, অ্যাভেলেবেল আছে, মনেও নেই ইউটিউবে সিনেমাটা অ্যাভেলেবেল সিনেমা। আছে 1.5 ঘন্টা সিনেমা, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, তুমি গিয়ে দেখতে পারো। মূল সিনেমাটা মেন হয়েছিল পুরো শুরুর থেকে না, গল্পটার মধ্যে তোমার টান টান উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেবে, এর জন্য ইনভেস্ট হয়ে যাবে। এবং কুমিরটা খুব বেশি না, খুব অল্প কয়েক 10, 15 কি 20 মিনিটের মধ্যেই চলে এসেছিল গল্পের মধ্যে। তুই আমি কি করেছে ফার্স্ট হাফটা যে ঝোলাবে আমি পুরোপুরি জানতাম, এবার ও কি করেছে নন লিনিয়ার হতে শুরু করেছে। ওরা ওখানে আটকে রয়েছে, প্রিভিয়াস স্টোরি দেখাচ্ছে যেইগুলো ওল্ড বলিউড ট্রিক্স এর মধ্যে পড়ে, যেটা বহুবার দেখা হয়ে গেছে। আদার্স গৌরব হয়তো ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু সানা কাপুর সেটা দিতে পারছে না, যার জন্য ঠিকঠাক মিলছে না। কিন্তু আমি যদি ফার্স্ট হাফটাকে বাদ দিই, আমি যদি সেকেন্ড হাফটাও ধরি, আমি যেহেতু পুল দেখেছি তার জন্য পুলের সেই এক্সপেকটেশনে আমার কখনোই সেকেন্ড হাফটা ফুলফিল করতে পারছে না। কিন্তু আমি স্ট্যান্ড অ্যালোন একটা সিনেমা হিসেবে দেখি, একটা সার্ভাইভাল থ্রিলার, সেখানে সেখানে ওরা কি করেছে ওই সার্ভাইভাল থ্রিলারের মধ্যে পুলের থেকে ডেফিনেটলি গল্পগুলো নিয়েছে, যা যা জিনিস আছে ঠিকগুলো নিয়েছে, কিছু জিনিস ওরা চেঞ্জ করেছে। এখানে আমি কি করেছে সেগুলো বলছি না যারা দেখেনি তার জন্য। তো সেইগুলো আপনারা যখন গিয়ে দেখবে তখন ভালো লাগবে জিনিসটা, তার জন্য আমি সেকেন্ড হাফটা ডেফিনেটলি ভালো বলবো। তবে পুলের স্ট্যান্ডার্ড আমার মনে হয়নি। তবে একটা টাইম পাস করার জন্য এই ধরনের সিনেমা দেখতে পারেন। সিনেমার লেন্থটা এটাও বড় হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা কাছাকাছি। ফুল 1.5 ঘন্টা সিনেমা, বুঝতেও পারছো কি মানে কতটা বেড়ে গেছে। তো এই সিনেমাটাকে 2 ঘন্টার নিচে নামানো উচিত ছিল আমার মনে হচ্ছে, তুই আমি তাহলে অনেক বেশি বেটার হতো। অডিয়েন্সের রেসপন্স হতো ওর অন্যর থেকে বেটার তুই আমি। তবে এই সিনেমা যে বক্স অফিসে চলবে না এটা আমার আগের দিনে বোধহয় বলেছিলাম। আহ, আমার এখনো মনে হচ্ছে বক্স অফিসে সফল হতে পারবে না এই সিনেমা, হয়তো ক্রিটিক্স অনুযায়ী হয়তো ঠিকঠাক থাকবে, ওটিটিতে আসার পর হয়তো লোকে সেইভাবে দেখবে, সেটা পরে। ও রোমিও এক্সপেকটেশন যেহেতু বেশি ছিল, তাই হতাশাটাও বেশিই হয়েছে। ও কি করে বিশাল ভরদ্বাজ কি করেছে, ওর যে স্টাইল, ওর স্টাইলের মধ্যে ও এই জিনিসটা আমি শঙ্করকে দেখলাম, শঙ্কর সাউথের, এও করতে গেল নতুন ধরনের মানে প্রেজেন্টেশন, পারলো না। যেটা আমি মণিরত্নকেও দেখলাম যে থাগ লাইফে করতে গেল, সেখানেও কিন্তু গিয়ে ডুবালো। বিশাল ভরদ্বাজ যে জিনিসটা করতে যেতে ও সেম জিনিস, একই জিনিস করলো। দেখো ওমকারাতে যেরকম ধরনের অ্যাকশন ছিল ওই সময় অনুযায়ী মানিয়ে যায়, এখন তাকে চেঞ্জ করতে হবে, এরকম ধরনের মাস অ্যাকশন নিয়ে আসতে হবে। কিন্তু আনতে গেলে আমি যদি স্টোরিটার মধ্যে যদি আমি সেখানে কম্প্রোমাইজ করি তাহলে কি করে সম্ভব? একটা তুমি জামাল ক্যারেক্টারটা দেখাচ্ছ, মানে এখানে অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারটা ইন্সপায়ার ফ্রম দাউদ ইব্রাহিম। তার বাড়িতে যে কেউ লোক যখন তখন ঢুকে যাওয়া সম্ভব না, তার সিকিউরিটি সেই লেভেলে হতে হবে। তোমাকে ওটা মানুষকে বিশ্বাস করাতে হবে, বা ও যদি ঢুকতে পারছে তাহলে ওকে ভালোভাবে বিল্ড আপ দাও। একটা জাস্ট হলের মধ্যে সিন ও উঠা নিয়ে ওর জাস্ট মারপিট করছে, ওটা মানে তাই না যে দাউদ ইব্রাহিমের তোমার বাড়ি সিকিউরিটি ভেঙে ঢুকে যাচ্ছে যখন তখন মনে হচ্ছে। আরেকটা জিনিস হলো এই যে জামাল ক্যারেক্টারটা সেটাকে অনেক কম ইউজ করা হয়েছে, ইমোশনাল দিক দেওয়া হয়েছে যেটা যথেষ্ট না। ফিফথ ডিগ্রি আর শাহিদ কাপুর
ওদের লাভ অ্যাঙ্গেলটা ভালোভাবে ফ্লেশড আউট না এখানে। এবং যেটা অরিজিনালতে অবশ্যই ছিল না, অরিজিনাল গল্পে এটা অ্যাডাপ্টেশন বলা যায়, এটাকে নতুন তুমি বলতে পারো। আমি সেটার সাথে ভালো খারাপ বলছি না, তবে আমার দেখতে যে খুব ভালো লেগেছে, খুব দারুণ লাগছিল তা না। দিশা পাটানি ওয়েস্ট হবে সেটাই হয়েছিল। এই এই জিনিসগুলো হলো সিনেমার লেনটাকে বেকার করে বাড়িয়েছে, কোনো প্রয়োজন ছিল না। ফরিদা জালাল, অরুণা ইরানি, এরা কত ভালো অভিনেত্রী। আমি ফরিদা জালালকে দেখে লোকে সবাই অবাক হয়ে গেছিল ওই ডায়লগটা শোনার পর। কি তার ওর জায়গা রয়েছে এই সিনেমাটার মধ্যে বলো? ও কোন জায়গাটা দরকার হয়েছে ফরিদা জালালকে? বা অরুণা ইরানি আনএক্সপেক্টেড ছিল, মানে সেও রয়েছে, সেও তো এককালে দারুণ অভিনেত্রী। তো তাকে দিয়ে যে জায়গাগুলো দেওয়া হলো, কি ছিল ওখানে? কিছুই ছিল না। এই জায়গাগুলো আননেসেসারি সিনেমাটাকে বড় করেছে, এবং বহু জায়গা আছে সিনেমাটা টেনে 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 বড় করে করে বোর করে দিয়েছে সিনেমাটা। আমি পাবলিক রিয়াকশন নিয়েছি, আমার ভিডিওতে আছে, ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বলছে। আমরা ঘুমাচ্ছিলাম, কেউ বলছে খুব ভালো খুব ভালো, আমার কানের পেছনে গিয়ে সে আস্তে করে বলছে যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম। আমি তো বুঝতে পারছি সেগুলোকে, আশেপাশেও তো দেখতে পাচ্ছি এরকম মোটামুটি 60 to 70% আমার ভিড় ছিল। আমি নবীনাথের নাইট শো দেখেছিলাম, তাতে তো দেখলাম সেই ভিড়টা ছিল মোটামুটি। তাতে দেখলাম ম্যাক্সিমাম লোক কিন্তু এনজয় করতে পারছে না। নানা পাটেকারের জায়গাগুলো এনজয় করছে, কমিক মুভমেন্ট গুলো এনজয় করছে, অ্যাকশন গুলো দেখতে ভালো লাগছে, কিন্তু তার পেছনে কোনো ইমোশন নেই। তার জন্য এই অ্যাকশনের ইম্প্যাক্টটা অডিয়েন্সের মধ্যে যে পড়বে, যে মনে হচ্ছে হেভি মেরে ফেলে এবার। ওটাই আসছে। যেটা আমি যদি বলি, রাজামৌলি সিনেমাতে ম্যাক্সিমাম টাইমে সেই জিনিসটাই থাকে, ওর মেইন জিনিস হলো অ্যাকশন বিহাইন্ড, মানে অ্যাকশনের পেছনে তোমার ইমোশনটা থাকবে, কি কারণে সেই লড়াইটা লড়ছে, তখন গিয়ে অডিয়েন্স এমন ইম্প্যাক্ট করবে। সেটাই এই সিনেমার মধ্যে নেই, মানে জোর করে জিনিসটাকে মাস ক্লাস ব্লেন্ড করতে গিয়ে পুরো ঘেটে গেছে। আর আউটপুটও যেটা এসছে সেটা একেবারেই ভালো আসেনি, অ্যাটলিস্ট আমার কাছে ভালো। তোমারটা বলো, তুমি বলো। না, আমাকে যদি ব্যক্তিগত, আমি দুটো সিনেমাই দেখেছি, একটা হচ্ছে মন মানে না, একটা হচ্ছে ওরমিও। অদম্যটা অবশ্যই দেখার ইচ্ছে মানে রয়েছে, তোমাদের কথা শুনে তো আরোই এক্সাইটেড হলাম। আর তুই আর মেয়েটা আমার সিরিয়াসলি দেখা এখনো হয়নি, আমার দেখার ইচ্ছে রইলো। এই দুটোর মধ্যে যদি বাঁচতে বলা হয় তাহলে আমি অবশ্যই মন মানে না কথা বলবো। মন মানে নেই যে আমার বিরাট একটা এক্সপেকটেশন ছিল, সেটা কখনোই ছিল না। কিন্তু সিনেমাটা দেখতে গিয়ে ফার্স্ট হাফ আমার দারুণ লেগেছিল। প্রথম দিকে যে এডিটিংটা ছিল, মূলত যেভাবে গল্পটা এগোচ্ছিল, এডিটিংটা আমার দারুণ লেগেছিল। পুরো জেনজিদের মতো করে বানানো হয়েছিল জিনিসটা। সেকেন্ড হাফটা মনে হয়েছে আর একটু বেটার হতে পারতো। অনেকটা বড় করা হয়েছে গল্পটাকে, খুবই বেসিক জিনিসপত্রই দেখানো হচ্ছিল, যেগুলো আমরা বহু সিনেমায় দেখে নিয়েছি অলরেডি। যে কারণে নন্দনেও আমি দেখছিলাম অডিয়েন্স এনজয় করছে না। অডিয়েন্সের মধ্যে একটা এনজয়মেন্ট থাকলে এই সিনেমাটা, নন্দনে অন্ততপক্ষে পরের দিন থেকে একটা গ্রোথ আসতো, তারপরের দিন আর একটা গ্রোথ থাকতো। সেই গ্রোথটা কিন্তু নন্দনে দেখা যাচ্ছে না, কারণ প্রথম দিনে ফ্যামিলি অডিয়েন্স বিরাট এনজয় করছে সিনেমাটাকে, সেটা আমার কোথাও গিয়ে মনে হয়নি। তবে পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। কিয়ার কাজ আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, এবং প্রত্যেকেরই কাজ ভালো হয়েছে। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আরেকটু বেটার করা যেত, সিনেমাটাকে ছোট করা যেত অনেকটা, 2 ঘন্টা 8 থেকে 10 মিনিট হলে আরো বেটার হতো, যেটা ফার্স্ট হাফের মধ্যে যে প্রমিসটা করেছিল। এটাই আমার কোথাও গিয়ে মনে হয়েছে। আর ওরমিও তো একদম জঘন্য লেগেছে আমার। মানে আমি সৌম্যকে যখন বেরিয়েই বলছিলাম যে এর থেকে রিসেন্টলি আমি এত খাজা মুভি দেখিনি, এবং বাকিদের প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে মানে যেতে পারে। বিশাল ভারদ্বাজ যে এই জিনিসে পা দেবে, এরকম জিনিসপত্র দেখাবে, আমি সিরিয়াসলি এক্সপেক্ট করতে পারি। তো ওটা তো আমার মানে এই বছরের সব থেকে মানে আমাকে শকিং একটা মুভি। আমি জানি না এটার ঘর থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারবো কিনা, কতদিন এখন থাকে। তো এই হচ্ছে বলার। তো যাই হোক, এবার আমি সৌম্যর কাছে যাচ্ছি, আমাদের যে পরবর্তী টপিক, আপকামিং মুভি নিয়ে মূলত আলোচনা। তো সৌম্য, আমরা সবাই জানি প্রথমে ভূত বাংলা এই বছর একটা মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি। অক্ষয় কুমারের এই বছর অন্যতম বড় প্রজেক্ট, যদি আমরা জানি কামব্যাক হলেও ভয়ঙ্কর রকমের হতে পারে, এরকম একটা আশা রয়েছে। তো সেই জায়গা থেকে প্রথমে প্ল্যান ছিল মে মাসে আসার, এবং মে মাসের আসার আগে এই সিনেমাটা এখন জানানো হচ্ছে যে হঠাৎ করে এপ্রিলের 10 তারিখে আসছে। প্রথমে মানে একটা টাইম বলা হয়েছিল, এখন সেখান থেকে এপ্রিলের 10 তারিখ। তুই আমাকে বল এই সিনেমাটা নিয়ে তোর কিরকম এক্সপেকটেশন রয়েছে, এবং এই রিলিজ ডেটটা ঠিক না ভালো, মানে মে মাসে আসলে বেটার হতো নাকি এই টাইমটা বেটার? তোর কি মনে হয়? মানে এই সিনেমাটা দিয়ে আমার যেদিন থেকে সিনেমার পোস্টারটা যেদিন থেকে বেরিয়েছিল সেই দিন থেকেই কিন্তু আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ অক্ষয় কুমারের ভৌতিক সিনেমা, মানে আমরা সবাই বুলবুলাইয়ার খুব বড় ফ্যান। এবং অক্ষয় কুমার জানি যে এরকম ধরনের ক্যারেক্টার খুব ভালো করে পুল আপ করে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এবং প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের এই কোলাবোরেশন, এটা দেখার জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম। এবার মে মাসে সিনেমাটা প্রথমে আসার কথা ছিল। এবার তখন সিনেমাটা বলা হয়েছিল যে পরবর্তীকালে পোস্টপন্ড হয়ে যাবে, এবং আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল যে মেতে ছবিটা যেন না রিলিজ করে, কারণ মেতে রিলিজ করলে মেতে তখন আরো কিছু বড় বড় ছবি আসার কথা ছিল তখন। এবার তোমার আমার মনে হয়েছিল যে ছবিটা যেন ফাঁকা কিছু উইকেন্ডে রিলিজ করে, যাতে ভালো করে ব্যবসাটা করতে পারে, কারণ এই ছবিটাতে প্রচুর লোক এক্সাইটেড হয়ে আছে এই ছবিটা নিয়ে।
তো এবার যার ফলে ছবিটা যখন এপ্রিলে হলো তখন আমি বেশ খুশিই হলাম, কারণ এইটা একটা কিন্তু ফাঁকা উইকেন্ড। তুমি যদি দেখো যে এপ্রিলে কিন্তু খুব একটা কিছু বড় ছবি নেই, কারণ এপ্রিলে এটা সম্ভবত তোমার 8 তারিখে আসছে তো। এটা 10 তারিখে রিলিজ করছে। 10 মানে হচ্ছে প্রায় 1 মাসের একটু কম ব্যবধানের মধ্যে কিন্তু ধুরন্ধর 2, টক্সিক এগুলো কিন্তু চলে আসছে। এগুলো কিন্তু ততদিনে রেসটা কিন্তু অনেকটা কেটে যাবে। এবার তোমার এবার যখন ছবিটা আসছে নতুন সিনেমা, এবং এবং অক্ষয় কুমার আরেকটা জিনিস ভালো করেছে, যে অক্ষয় কুমার হচ্ছে ঘন 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 যে ছবি আসতো। তুমি যদি দেখো যে লাস্টে জলি এলএলবির পর কিন্তু কোনো ছবি আসেনি। মানে জলি এলএলবি আমরা সেই দেখেছিলাম কোনো কোনো ছবি আসে, এবার দর্শক একটা এক্সাইটমেন্ট রয়েছেই যে কবে আসছে আবার কবে আসছে। তো এইটা কিন্তু একটা খুব ভালো টাইম। মানে এটাও সবথেকে বড় গ্যাপ এখনো পর্যন্ত, কেরিয়ারের সব থেকে বড় গ্যাপ এটা, যেটুকু জানতে হ্যাঁ, পারছি। সেটাই বলছি। হ্যাঁ, তো এবার মানে এখন কোনো ছবি আসেনি, এবার দর্শকের একটা এক্সাইটমেন্ট অক্ষয় কুমার কবে আসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এপ্রিলে আসছে, এই টাইপটা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারে। আর এই টাইপটাতে কিন্তু মানে গরমকাল এই টাইপটা অ্যাকচুয়ালি। তো এই টাইপে আমার মনে হচ্ছে ভালো ব্যবসা করবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তাহলে তথাগতর কাছে যাচ্ছি। আমাদের এই বছরে যেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট রয়েছে সেটা হচ্ছে পরের মাসে ঈদের টাইমে ধুরন্ধর 2 এবং টক্সিকের মধ্যে যে ভয়ঙ্কর ক্ল্যাশ, কেউই কারোর জায়গা ছাড়বে না, বোঝাই যাচ্ছে। ইয়াসেরও একটা নর্থ ইন্ডিয়াতে হিউজ একটা অডিয়েন্স রয়েছে, সেটা নিয়ে মানুষজন এক্সাইটেড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর ধুরন্ধর 2 এরও একটা ম্যাডনেস তো রয়েছে, রিসেন্টলি ধুরন্ধর রিলিজ করেছে, একটা হাইপ রয়েছে, এত আলোচনা, এত কিছু রয়েছে। তোমার মতে কোনটা ওয়ার্ক করবে এই ক্লাসে? আমি নর্থ ইন্ডিয়ার কথা বলছি, সাউথে তো আমরা জানি একাই দাপট দেখাবে টক্সিক। আমি বলতে চাইছি নর্থ ইন্ডিয়াতে কোনটা ওয়ার্ক বেশি করবে, এবং এই ক্লাসটা কি মানে আখেরে ভালো হবে না খারাপ হচ্ছে তোমার মতে, সেটা নিয়ে যদি একটু বলো। তো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা আমার বলার থেকে মনে হয় হল মালিকরা সব থেকে বেশি ভালো বলতে পারবে। ইনকাম দুটোই ভালো করবে, ম্যাসিভ করবে। এবং শুরুর দিকে ধুরন্ধর অনেক এগিয়ে থাকবে, অ্যাটলিস্ট শো কাউন্টিং এর দিক থেকে ডেফিনেটলি থাকবে। তারপরে হলো যে এই ম্যাসিভ সাকসেসের পর, কারণ ইয়াস সে টক্সিক আনছে KGF 2 এর পর, ঠিক আছে সেটা দেখা যায়। কিন্তু হিন্দি সিনেমাটার যে অডিয়েন্স বেস রয়েছে সেটাকে কিন্তু কোনোভাবে ভুললে হবে না। হিন্দি সিনেমা সেই জায়গা দিতে পারছে না বলে হয়তো তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তাদের ভুলে গেলে হবে না, তারা সেটা ধুরন্ধরে কিন্তু করে দেখিয়েছে। এবং ধুরন্ধরে এত কম সময়ের মধ্যে তার পার্ট 2 আসছে এই এক্সপেকটেশন নিয়ে, এরকম হাইপ নিয়ে, সেখানে টক্সিক প্রথম দিকে ডেফিনেটলি হিন্দি মার্কেটে অনেক পিছিয়ে থাকবে। তবে সেটাও ভালো ব্যবসা করবে অবশ্যই। সাউথ ইন্ডিয়া দেখো, হিন্দি সিনেমা যতই ভালো হয় ওদের মেরে ফেললে ওরা দেখবে না। এটা বলতে বাধ্য হচ্ছি, ওয়ার্ডটা হয়তো শুনতে খারাপ লাগে, ওরা দেখবে না যত ভালো এটা সিনেমা। ঠিক। ওরা সেই সিনেমাটা যদি রিমেক করে একেবারে থার্ড ক্লাস সিনেমা বানায়, ওরা সেই সিনেমাটা দেখবে। কিন্তু হিন্দি ভালো সিনেমাটা কিন্তু ওরা দেখবে না। ল্যাঙ্গুয়েজ নিয়ে ওখানে প্রচন্ড প্রবলেম, ওরা এটা পরিষ্কার, সেটা বক্স অফিসে দেখা যায়, যে দেখবে না। কিন্তু টক্সিক কন্নড় ইন্ডাস্ট্রি একটা ওয়ান অফ, মানে KGF 2 কেও ছাড়িয়ে যেতে পারে, এটা বলাই যায় বলে। এবার বাকি যে ইন্ডাস্ট্রি গুলো মানে অন্য জায়গাগুলো আছে, তেলুগু মার্কেটে ভালো ব্যবসা করবে, অবশ্যই করবে। তামিল মার্কেটটা কিরকম করে এখন সেটা দেখার মতো বিষয়, তামিলে বিশেষ করে, বা তামিলনাড়ুর মধ্যে। এবং মালায়ালামে দেখো, মালায়ালাম যে খুব যে বেশি বড় ব্যবসা দেয় তা তো না। মালায়ালাম একটা লিমিট থাকে, ওর মধ্যেই দিতে পারে, তেলুগুর মতো বাস্ট করে না, মানে বিভৎস হয়ে গেল মানে বিভৎস হয়ে যায়, এরকম করতে পারে না। তো তারা মোটামুটি দেবে। হিন্দি মার্কেট ওরা কেন টার্গেট করছে সেটা এতদিনে আমরা সবাই বুঝে গেছি। হিন্দি মতো বড় মার্কেট ওদের নিজস্ব কোনোদিন ইন্ডাস্ট্রি তো হবে না। মানে এত বড় ম্যাসিভ, চারিদিকে সব হিন্দি ল্যাঙ্গুয়েজই দেখবে পুরো নর্থ। ওরা যে সাউথ ইন্ডিয়ান বলে, নর্থ ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট, নর্থ, ইস্ট সবই পড়ছে। এবং এখানে পুরোটাই আমরা হিন্দিতেই দেখবো। যেহেতু এটা আমরা অনেক, মানে এই ভাষাটা আমরা জানি, বুঝতে পারবো, অ্যাটলিস্ট ওদের ভাষা বুঝতে পারবো না। যতই অরিজিনাল ল্যাঙ্গুয়েজে সাবটাইটেলে দেখুক, 99% লোক সেটা বুঝতে পারবে না, দেখার ইচ্ছাও থাকবে না তাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখা। এখানেও কিন্তু টক্সিক কিন্তু রিলিজ করবে হয়তো কন্নড় ভাষায়, এখানেও কিন্তু রাখবে, কিন্তু সেই শো তো পাবে না, এরকম বাকি জায়গাও পাবে না। হিন্দি মার্কেটটা ওরা কেন ধরার চেষ্টা করছে, আর বারবার ওই তো অনিল ঠারানি তো বোধহয়, তাই সেই তো বোধহয় ডিস্ট্রিবিউট করবে এই টক্সিক, হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এখন ও তো গেম খেলা শুরু হয়ে গেছে, আমাকে শো দিতে হবে, নাহলে এই শো এই নিয়ে ঝামেলা। প্রত্যেকবারই সেই জিনিসগুলো পড়ে থাকে, ওয়ার ওপর করে সেই জিনিসগুলো। এবার ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে কে কোন জায়গা নিচ্ছে। আমি কথা বলেছি বলতে, আমার বাড়ির সামনে হলো নবীনা, নবীনের সাথে কথা বলে আমি যেটুকু জানতে পেরেছি, ওরা শো কিন্তু ধুরন্ধরকে দিচ্ছে, ওরা টক্সিককে কিন্তু রাখছে না, অত রাখবেই না, এরকমও হতে পারে। এরকম আমি কথা বলে আমার মনে হচ্ছে, আমি শিওর বলছি না, এটা জাস্ট ভেতরের খবর আমরা
আমি জাস্ট কথা বলে ওদের থেকে জানতে পেরেছি যে এরকম কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ধুরন্ধরকেই ম্যাক্সিমাম শো দিবে। টক্সিক হয়তো পাবে 2:1 হয়তো পেতে পারে, হয়তো ধুরন্ধর একটা টক্সিক এরকম ধরনের পেতে পারে। তো ক্ল্যাশ ডেফিনেটলি বিশাল বড় ক্ল্যাশ হবে। বাংলা সিনেমা এই সময় আসছেনি, ভালো করেছে। পরিষ্কার কথা বলছি, শুনতে খারাপ লাগবে, ভালো করেছে আসেনি। এই সময় আসলে ধুয়ে মুছে সাফ হতো রীতিমতো। মানে এই ক্লাসটা বিশাল বড় ক্লাস, ওই হল পাবে না, গন্ডগোল হবে, যেটা প্রত্যেকবার ক্রিসমাসের সময় হয়। দুর্গাপুজো বা কালী পুজো হয়তো সেইভাবে ওরম ভাবে হয় না, আমরা দেখতে পাই না। ক্রিসমাসের সময় এই জিনিসটা হবেই হবে, প্রত্যেক বছরে হবে। এবং ঈদের সময় মানে এই পরের মাসের রিলিজের সময় যদি এই জিনিসটা হতো, খুব খারাপ হতো। তার থেকে আসবে না, পিছিয়ে যাক, পরে আসুক। এই সিনেমা দুটো কিন্তু ব্যবসা করবে। আর তুমি যেটা আগে বলছিলে, ভূত বাংলা, ভূত বাংলা 10 তারিখ অব্দি, 10 তারিখে এগিয়ে এসছে। যদি এই দুটো সিনেমার ইম্প্যাক্ট ভালো হয়, ভূত বাংলা শো যতগুলো পেতো তার থেকে কিন্তু কম শো পাবে। দুটো সিনেমায় যদি ভালো হয়ে যায়, দুটো সিনেমায় যদি লোকে দেখে, ধুরন্ধরের ইম্প্যাক্ট কিন্তু 1 মাসেও কাটেনি। অনেক বড়, বিশাল বড় কিন্তু তার গ্যাপ নিয়েছে। তার সাথে টক্সিক, এখানে ধুরন্ধর 2 সাথে টক্সিক, দুটো যদি ভালো ব্যবসা হয়, ভূত বাংলার জন্য কিন্তু জিনিসটা খারাপ হবে। এবার দেখতে হবে ভূত বাংলা যে এগিয়ে আসলো, এপ্রিলে কিন্তু বড় সেরকম কোনো রিলিজ আপাতত দৃষ্টিতে সেরকম ভাবে মনে হচ্ছে না। তো সেখানে যদি দেখো, প্রিয়দর্শন নিয়ে একটা এক্সপেকটেশন সবার আছে। অক্ষয় কুমার প্রিয়দর্শন এরা মানে, মানে স্বপ্নের মানে জুটি বলা যায় এইটা দেখার জন্য। তো সেরকম আমিও এক্সাইটেড, মানে ওই হাসানোটা এই অক্ষয় কুমারকে দিয়ে প্রিয়দর্শন যে জিনিসটা করাবে সেটা বাকিরা কেউ করায় না, করাতে পারে না। তো সেটা নিজের দুজনের মধ্যে হেভি ব্লেন্ড হয়ে যায় সেটা। তো সেইটা দেখার জন্য সবাই এক্সাইটেড থাকবো। ভূত বাংলার রেসপন্স কিরকম হয় সেটা হয়তো শুরুর দিকে হয়তো সেই বুকিং আমি জানি না, হয়তো 15 কোটি 20 কোটি যদি একটা ওপেনিং দিতে পারে, আমি বলবো সেটা অনেক দিয়েছে ওই সময়। তারপরে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে আস্তে আস্তে সেটা গ্রো করবে। তবে এক্সটেন্ড কত বড় সেটা দেখার মতো বিষয় হবে। তোমার কি মনে হয়, তোমার এই ধুরন্ধর আর এই ইম্প্যাক্টটা কতটা কিরকম পড়তে পারে যদি এরকম ভালো হয়ে যায় প্রিন্স, সেটা বলো। মানে ভূত বাংলার জন্য বিশেষ করে। আমিও প্রথম যেটা মে মাসে রিলিজ ছিল আমি সেটা নিয়েই বেশি খুশি ছিলাম। কারণ মে মাসে খুব বড় মুভি আমারও কিছু মনে পড়ছে না যেটা মে মাসে রিলিজ করছে। বরং প্রথমে যখন 10 তারিখে অ্যানাউন্স করে আমার মাথায় চলছিল যে 17 তারিখ তো গালওয়ান আসবে। তো যাই হোক, ভাগ্য ভালো গালওয়ানটা কিছুটা হলেও পিছিয়েছে। কারণ সালমান খান খারাপ করুক ভালো করুক, প্রথম 3 দিনে একটা দুর্দান্ত বিজনেস দিয়ে দেবে, ভালো রকম লোক টেনে নেবে, এইটুকু ক্ষমতা সালমান খানের মনে করি খারাপ টাইমেও রয়েছে। তো সেই জায়গা থেকে ভূত বাংলার একটা চাপ হতো, যাই হোক গালওয়ান নিয়ে এটা ভালো। তবে হ্যাঁ, ধুরন্ধর টক্সিক দুটোই যদি ভালো হয়ে যায় আমিও তথাগতর সঙ্গে পুরোপুরি একমত। ভূত বাংলার কপালে কিন্তু দুঃখ থাকবে, পুরোপুরি দুঃখ থাকবে। কারণ হয়তো 4,000 থেকে 5,000টার মতো শো পেতো, সেটা হয়তো 2,500 3,000 এরকম জায়গায় নেমে যেতে পারে। এরকম একটা জায়গাতে কোথাও গিয়ে রয়েছে, আমারও মনে হয়। তো যাই হোক, সিনেমাটা নিয়ে আমিও খুবই এক্সাইটেড। বহুদিন পরে অক্ষয় কুমারের কোনো মুভি নিয়ে রিয়েল হাইপ দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে, রাজপাল যাদব, পরেশ রাওয়াল সবাই একসাথে ফিরছে। তো এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আমি চাইবো এই সিনেমাটা ওয়ার্ক করুক, মন থেকে চাই কোথাও গিয়ে। এবার দেখা যাক কতটা ভাগ্য সহায় হয় এই সিনেমাটার উপরে। তো এবার আমি যদি সৌম্যর কাছে যাই, আমরা আস্তে আস্তে এবার বাংলা সিনেমার দিকে পা দিচ্ছি। বাংলাতে আপকামিং অনেক অনেক রিলিজ রয়েছে। দুঃখের ব্যাপার, সিনেমা এই বছর কম রিলিজ করছে বাংলাতে, সব ওই ফেস্টিভ্যাল টাইমে আসছে। নয় ক্রিসমাসের কেউ স্লট বুক করেছে, নয় কেউ গরমের ছুটির স্লট বুক করেছে, না হলে ওই একই রকম পুজোর সময়ের লড়াই। আমরা এটাই দেখতে পাচ্ছি। তো এই বছর তো পুজোতে আমার মনে হয় মারামারি হয়ে যাবে। তার কারণ একদিকে এসবিএফ কি আনবে আমরা এখনো জানি না। উইন্ডোজ তো রিলিজ করে দিতে চলেছে বহুরূপী 2, যেটা আমি মনে করি একটা ভালো রকম ইম্প্যাক্ট থাকবে, যেরকম আলোচনা দেখতে পাচ্ছি। আর এদিকে শোনা যাচ্ছে দেশু 7, দেব শুভশ্রী একসঙ্গে, তার সঙ্গে আবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, মানে দেব ভার্সেস জিৎ এতদিন পরে ফিরতে চলেছে। তো সৌম্যর কাছে জানতে চাইবো এই ক্লাসটা নিয়ে কি বক্তব্য, কার ক্ষতি সব থেকে বেশি হতে পারে এই ক্লাসে, আর কে লাভবান হবে, সেটা নিয়ে কি মনে হয়? মানে কোন ক্লাসটার কথা বলছো? পুজোর ক্লাস, পুজোতে যে ক্লাসটা হতে চলেছে। দেখো, পুজোতে তো এখনো অব্দি আমরা যেটা জানতে পেরেছি সেটা বহুরূপী 2 আসছে উইন্ডোজ থেকে, আর দেবের তো দেশু 7 আসছে। দেবের সাথে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এবং এসবিএফ থেকে যেটা সবাই যেটা গেস করছে যেটা একেন বাবুই হয়তো এসবিএফ থেকে আসবে, এবার যেটা সবাই মোটামুটি গেস করছে। আর তো আর কি কিছু কনফার্মেশন এসছে? না না, এই চারটেই আপাতত শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এবার আমার মনে হয় যে মানে প্রত্যেকটা ছবিরই আলাদা আলাদা করে অডিয়েন্স থাকবে, কারণ দেশু 7 এর জন্য তো আমরা যারা দেব শুভশ্রীর ফ্যান, যারা ছোট থেকে দেব শুভশ্রীকে দেখে বড় হয়েছি তারা তো দেখবোই ডেফিনেটলি। যারা যারা দেবের ফ্যান রয়েছে, দেবের একটা হিউজ ফ্যান রয়েছে, তারা তো দেখবেই ছবিটা। এবং বহুরূপী 2 পুরোপুরি নির্ভর করছে, দেশু 7 তো থাকবেই, এবার এটা এটা টপে থাকার চান্স সব থেকে বেশি। এবার বহুরূপী 2 হচ্ছে পুরোপুরি নির্ভর করছে তার কনসেপ্টটার উপর, কারণ আমরা দেখেছি রক্তবীজ 2,
সেটা নিয়েও কিন্তু কোনো হাইপ টাইপ কিছু ছিল না, এবং রক্তবীজ 2 কিন্তু খুব একটা যে বড় হিট হয়েছে এরকমটা নয়। মানে বহুরূপী 2 টাও নির্ভর করছে তার কনসেপ্টের উপর, তার মানে সে যেটা মানে যে যেটা প্রমিস যদি করতে পারে ভালো কাজ, তো তাহলেই বহুরূপী 2 চলবে, না হলে কিন্তু চলবে না। এবার বহুরূপীটি যদি ভালো হয়ে যায় তাহলে হয়তো দেশ সেভেনের ছেড়ে দেখা যাবে ওটা মানে কম্পিটিশন চলবে, কোনটা 1 বা কোনটা 2 এরকম চলবে। আর উল্টো দিকে আমি যদি বলি যে একের এর কথা আমি যদি বলি, একেন কিন্তু একের এর একটা আলাদা ফ্যান বেস আছে। মানে একের এর মানে দর্শক হচ্ছে, মানে আমার মা দিদা যেরকম একের এর দর্শক, এমনি একের এর একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। মানে একের এর দর্শকরা অত রিভিউ দেখে না, কারণ একের এর মানে যেহেতু রিভিউ আমি এই কারণেই বলছি, কারণ একের এর দর্শক যদি রিভিউ যদি দেখে তাহলে একেন সবকটা রিভিউ খুব বাজে বাজে পায়। এবার সেই ক্ষেত্রে তাদের দর্শকদের কিছু যায় আসে না, কারণ একের খুব বড় বড় হিট হয়, কারণ 15 কোটি 16 কোটি টাকা করে কামায় এক একটা। তো এবার একের এর দর্শক আলাদা আছে, তারা একেন ঠিক দেখবেই। আর মানে এই তিনটে ছবি হিট হওয়ার চান্স সব থেকে বেশি। এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নিয়ে সব থেকে চাপ রয়েছে। কারণ এক হচ্ছে জিদ্দা আবার দুর্গাপুজোয় আসছে, উল্টো দিকে এত বড় বড় সিনেমা। এবার জিদ্দার একটা তো হিউজ ফ্যান বেস রয়েছেই, কিন্তু এবার আমার কথা হচ্ছে যে এই হিউজ ফ্যান বেস দিয়ে কি ছবিটা আলটিমেটলি হিট হবে, মানে সেইটাই একটা ভয়। মানে এইটা হয়তো মানে হল সংখ্যাতেও হয়তো একটু কম থাকবে, তো তিনটে বড় প্রোডাকশনের মধ্যিখানে। তো এবার সেইটা থেকে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চাপ খেতে চলেছে। তোর মতে কোন টাইম এলে ভালো? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কোন সময় রিলিজ করলে কেউ বেটার বলে হতে পারে ডাকাত, এই বছর? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটা যদি গরবের ছুটিতে আসতো তাহলে হয়তো বলতাম যে হয়তো ভালো, কারণ গরবের ছুটিতে কিন্তু এবছর লক হয়ে গেছে, সোনাদা লক হয়ে গেছে, উইন্ডোজ থেকে ফুল পিসি লক হয়ে গেছে, দুটো লক হয়েছে। তখন কিন্তু এলে কিন্তু একদম ভালো হতো, কারণ তখন খুব কম ছবি থাকতো। আর গরমের ছুটিতে ঈদে ঈদে তো জিদ্দা পারতো না, কারণ ঈদে হচ্ছে তোমার বড় বড় সিনেমা ছিল। তো গরমের ছুটিতে এলে সব থেকে বেস্ট হতো। আচ্ছা, এই একই প্রশ্ন আমার তথাগতর কাছেও থাকবে পুরো ব্যাপারটা নিয়ে। তোমার কি মতামত এখানে? দেখো, আমরা সবাই জানি প্রথম কোনটা এগিয়ে থাকবে, দেশ সেভেন। নো ডাউট, খারাপ হলেও সিনেমাটা সবার আগেও এগিয়ে থাকবে। আলটিমেট বক্স অফিস ফিগার কিন্তু ওটাই বলবে, মানে মানে সব থেকে বেশি ইনকাম করবে ওই সিনেমাটা। তো ওটা নিয়ে এক্সাইটমেন্ট ফ্যানদের মধ্যে বিশেষ করে প্রচুর আছে। যারা নন ফ্যান বা নিউট্রাল ভাবে দেখি, তাদের কাছে কিন্তু অপশন থাকবে হলো কনসেপ্ট, কোনটা বেশি আগে যাচ্ছে। এই সংখ্যাটা পুজোর সময় কম হবে, ফ্যানরা ডেফিনেটলি অনেক বেশি এগিয়ে থাকবে। দেশ সেভেন ডেফিনেটলি সবার আগে থাকবে। কেউ বলে বিক্রি, কেউ বলে ডাকাত, পুরোপুরি বিগ ফ্যানের উপর নির্ভর করছে। দেব কিন্তু একটা ফ্যান বেস কিন্তু অলরেডি ধরে নিয়েছে, নিজের ফ্যান ছাড়া ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু সেটা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমি প্রচুর জায়গায় তো পাবলিক রিয়াকশন নেই, তো আমি অডিয়েন্সের লোকের মুখগুলো বুঝতে পারি যে কারা কারা আসছে মোটামুটি দেখতে। এখানে কিন্তু জিতে, এটা শুনতে হয়তো জিৎ ফ্যানদের খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। জিতের ফ্যান, জিতের সিনেমাতে যত না বয়স্ক অডিয়েন্স আছে, তার থেকে কিন্তু দেবের সিনেমাতে কিন্তু বয়স্ক অডিয়েন্স বেশি আছে। আমি যদি কম্পেয়ার করি দুজনের মধ্যে, তো সেখানে অলরেডি ওটা অনেক এগিয়ে রয়েছে। কেউ বলে বিপ্লবী সিনেমাটা কি বলতো, এখন কি কি প্রমোশনাল মেটেরিয়াল আসছে তার উপর পুরোপুরি নির্ভর করছে। দেশু সেভেনের মেটেরিয়াল ম্যাটার করবে না, ওই দুজন জুটি ম্যাটার করছে। পুরোপুরি ওই ওই দুজনের উপর দাঁড়িয়ে আছে, দুজনকে অনস্ক্রিনে দেখবে, নাচবে, গাইবে, সমস্ত কিছু ওদের। কিন্তু কেউ বলে বিপ্লবী এই সিনেমাটা, জিৎ একটা নাম ব্র্যান্ড, একটা ডেফিনেটলি এটা জিনিস, কিন্তু শুধু যে জিৎ একমাত্র নাম ব্র্যান্ডের উপর পুরোপুরি যে একটা ইন্ডাস্ট্রি হিটের মতো ওরম দিকে এগিয়ে যাবে, সেটা কিন্তু আমি চট করে এখন বলতে পারবো না। জিতের যদি লাস্ট বুমেরাং বলি, বুমেরাং কিন্তু অডিয়েন্স ওয়ার্ড অফ মাউথের থেকে, কিন্তু বুমেরাং কিন্তু ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এসেছিল, এটা আমি চোখের সামনে দেখেছি। আমি কিন্তু বুমেরাং বোধহয় দুবার দেখেছিলাম সিনেমা হলে। তো সেখানে কিন্তু আমি চোখের সামনে দেখেছি তারা এসছে। এবার সেই অডিয়েন্সটা কি এই সিনেমার জন্য ফিট হবে, আসতে পারবে? কারণ বুমেরাং একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মতো সিনেমা ছিল। তার আগে যদি খুব সম্মত ছিল বোধহয় মানুষ, মানুষ বা হুম কিছু হুম, হুম। একটা এরকম ছিল। মানুষ বা চেঙ্গিস বা কিছু একটা ছিল, চেঙ্গিসের পর বোধহয় মানুষ মানুষ ছিল। এসেছিল। হ্যাঁ হ্যাঁ। চেঙ্গিসের পর মানুষ এসেছিল। বুমেরাঙের বুমেরাঙের আগে একটা ছিল মানুষ, মানুষের আগে চেঙ্গিস। হ্যাঁ, মানুষ মানুষ যদি সিনেমাটা আমি ধরে থাকি, মানুষের গল্প অনুযায়ী কিন্তু সিনেমাটা খারাপ না, কিন্তু ওই ডিরেক্টর একটা সুপারস্টারকে প্রেজেন্ট করার মতো তার মাইন্ড ওরা কাজ করেনি জিতটা। জিতকে প্রেজেন্ট করার মতো, জিতে সেই অরাটাকে ক্রিয়েট করার মতো সেই সিনেমাটা করে উঠতে পারেনি, যার জন্য সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলে ফ্লপ হয়ে গেছে সিনেমাটা। তো সেই জায়গা থেকে জিতকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু এরকম ভালো ভালো কন্টেন্ট আনতে হবে। এবং একটা সিনেমা আনবো 2 বছর পর, তার মানে সেটাই একমাত্র ওয়ার্ক করে যাবে এবং তার জন্য সবাই সিনেমা ছেড়ে দেবে,
এটা না, ক্ল্যাশ হবে, সেটা ক্ল্যাশটা দেখা, কিন্তু আমিও এক্সাইটেড, তুমিও এক্সাইটেড, ও এক্সাইটেড। এই আগে দেখতাম জিৎ আর দেব একসাথে সিনেমা আনছে একই দিনে, এটা দেখার জন্য এক্সাইটেড থাকবো। বক্স অফিসে ইম্প্যাক্ট পড়বে, প্রোডাকশন মানে প্রডিউসারের পকেট যাবে, যতটা ইনকাম করার কথা ছিল। হলেরও কিন্তু প্রবলেমটা হবে, হল কিন্তু আরো বেশি কামাতো যদি সিঙ্গেল সিঙ্গেল আসতো। তো সেখান থেকে তাদের এবার দেখতে হবে, মানে কন্টেন্ট উপর পুরোপুরি নির্ভর করছে, কেউ বলে বিক্রি, কেউ বলে রাখা, দেখা যাক। প্রমোশনাল ফার্স্টের ইমপ্রেশনটা তো ভালো, বাকিগুলো কি আছে। জিতের প্রমোশনাল স্ট্র্যাটেজি তো আমরা এতদিন মধ্যে দেখেছি, এখন তবু কিছুটা চেঞ্জ হচ্ছে, হওয়াটাই বেটার। এটা না করলে এই আবার একই আগের মতো অবস্থা হবে, মানে বক্স অফিসে যেরকম ইম্প্যাক্ট করেছে, লোকে যাওয়ার ইচ্ছাটাই যেন নেই। জিতের সিনেমা আসছে মানে ওই সাউথ ইন্ডিয়ান সিনেমা আসবে, এই কথাটা আমি বারবার কানের সঙ্গে শুনেছি, শুনতে খারাপ লাগে, জিৎ ফ্যানদেরও খারাপ হুম, হুম। লাগবে। দেবও একটা সময় কিন্তু এই কথাগুলো শুনতো, দেব কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ একটা লোককে বলে না কিন্তু দেবের সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমার নিবে। কিন্তু জিতের সিনেমা কিন্তু এখনো বলে, কারণ জিতের ওই সিনেমাগুলোই টিভিতে দেয়, ওই সিনেমাগুলোই টিভিতে অডিয়েন্সের ভিউজ প্রচুর। আওয়ারা হোক বা এই ধরনের সিনেমা হোক, যেগুলো প্রচুর views, প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে দেবে। তো ওখান থেকে জিনিসগুলো দেখে নিয়ে যে এইগুলো এই সিনেমা থেকে নেওয়া, এই সিনেমা থেকে নেওয়া, ওইটাই ক্রিয়েট হয়ে গেছে যে জিতের জন্য। এটা খুব খারাপ জিনিস। চাই আমি একটা ভালো রকম হোক কামব্যাক, মানে আমি মানে টলিউডে মাস হিরো বলতে মানে এখন মানে আলাদা ব্যাপার, সেটা আগের সময় জীব, দেব বা যারা যারা রয়েছে এখন মাস অ্যাকশন হিসেবে দেখতে কিন্তু আমার জিতকে ভালো লাগে, অ্যাকশন যখন করে, সেটা কিন্তু একদম। আমার মনে হয় প্রত্যেকেই সেটা মানবে। এটা দেব ফ্যানরা হয়তো সেইভাবে জানি না কতটা অ্যাকসেপ্ট করবে, নিউট্রাল অডিয়েন্স এটা মানে জিৎ যখন অ্যাকশন করে ভালো লাগে দেখতে, স্টাইল লাগে দেখতে। সেটা দেখার জন্য অবশ্যই এক্সাইটেড থাকবে। এই দুটো বাদ দিয়ে যদি বলি, দেখো পরেরটা হলো উইন্ডোজ এর সিনেমা। উইন্ডোজ, দেখো উইন্ডোজ লাস্ট রিলিজ মানে বক্স অফিসে ভালো টেকেনি। এবার বহুরূপী টু যদি সব প্রমোশন ম্যাটেরিয়াল গুলো ভালো হয় তাহলে ভালো, আদারওয়াইজ কিন্তু ওই প্রথম দুদিন তিন দিন ব্যবসা করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে যদি এরকম রক্তবীজ 2 এর মতো অবস্থা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে দেখে যায়। এটা মানে চোখের সামনে দেখেছি, রক্তবীজ 2 দেখে পুরোপুরি সেটা বোঝা গেছে। তো সেটা নিয়ে আমি এখনো খুব যে এক্সাইটেড হয়ে গেছি। বহুরূপী দেখো, বহুরূপীর থেকে আমি রক্তবীজ 1 মানে 1 অনেক বেশি আগে রেখেছি। রক্তবীজ 1 এর থেকে বহুরূপী তো বিশাল বড় হিট হয়ে গেছে, রক্তবীজ কিন্তু বহুরূপীর থেকে আমাকে ফার বেটার সিনেমা লেগেছিল। আমার বহুরূপীর থেকে বহুরূপীর সাথে বোধহয় টেক্কা বেরিয়েছিল না ওই বছরে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আমার কাছে কিন্তু আমি এখনো টেক্কাকে গিয়ে রেখেছি, হয়তো ম্যাক্সিমাম লোক আমার সাথে ডিনাই করবে, আমি মানবে না, বহুরূপীকে আঁকাবে। বাট আমার সেটা নিজস্ব চয়েস। বহুরূপী পুরোপুরি নির্ভর করছে কন্টেন্টের উপর। হ্যাঁ, ডেফিনেটলি এটা ওই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, তার জন্য উইন্ডোজ প্রোডাকশন একটা ফ্যান বেস, তারা আসবে, বাকিটা কনসেপ্ট। আর এসবিএফ যদি একেন বাবু হয়, একেন বাবুর লাস্ট সিনেমাটা কিন্তু আগের সিনেমাগুলোর থেকে রিসেপশন ভালো, মানে লোকে কিন্তু সেগুলো ভালো বলেছে। আমরা যারা ভিডিও বানাই আমরাও কিন্তু দেখবে, যদি খারাপও লেগে থাকি, খারাপটা কিন্তু আগের গুলোর মতো খারাপ না, সেটাও কিন্তু ভালো লেগেছে। তাই আগের লাস্ট সিনেমাটা কিন্তু সব থেকে বেশি হিট হয়েছে। লাস্ট যেটা আমি বেরোনোর যেটা বলছি, সে কিন্তু হিট হয়ে গেছে, ওই ফ্যান বেস একটা আছে। তো একে বাবু এমনি চলবে, বা এসবিএফ যদি সত্যি আনে, একটা স্ক্রিন কাউন্ট থাকবে, এসবিএফ স্ক্রিন বেশি নিয়ে দেবে, দেব সেখান থেকে স্ক্রিন দেবে, উইন্ডোজ পড়বে ঝামেলায়, আবার সেই দেখবো একখানা ওই মিটিং হয়েছে, ওই এখানে যাচ্ছে, এই এই করবে, এই জিনিসগুলোই হবে। মাঝখান দিয়ে প্রবলেম হবে হলো জিতে, জিত না ওদিকে যায় না এদিকে যায়, কোথাও যায় না, মাঝখানে থাকে, স্ক্রিন কাউন্টে গিয়ে কিন্তু ওখানে ইম্প্যাক্টটা পড়বে। এবার সেইটা যদি হয় সেটা খুবই দুর্ভাগ্যের। না হবে এটাই আমি চাই, আসুক সব সিনেমা, যদি আসে তাহলে অ্যাটলিস্ট সবাই যাতে স্ক্রিনটা মোটামুটি একটা ভাগ করে না। যদি একটা সিনেমা ধরি নবীনা বা প্রিয়া, এগুলো আমি সিঙ্গেল স্ক্রিন, তো সাউথ কলকাতা বড় বড়, যেখানে বিশাল মানে ইম্প্যাক্ট পড়ে অডিয়েন্সে। আমি বাকিগুলো বলছি না, স্ক্রিনের অবস্থা খুব একটা ভালো না বলে, এই দুটো সব থেকে বেস্ট বলা যাবে। নর্থে গেলে ওদের বাড়ির সামনে যেটা আছে স্টার থিয়েটার, অ্যাটলিস্ট ওখানকার তুলনায় সিঙ্গেল স্ক্রিন তুলনায় অ্যাটলিস্ট বেটার। সেই হলগুলোতে যদি 4টেই সিনেমা নেয় তাহলে একটা একটা করে অন্তত স্ক্রিন দিই, যদি 3টে সিনেমা নেয় তাহলে সেইভাবে স্ক্রিনটা যেন ভাগ, ওই ওটুকু যেটা অ্যাটলিস্ট পাওয়া যায়। নাহলে এ বলবে আমার জায়গা নেই, ও বলছে আমাকে দিচ্ছে না, এ বলছে আমার ওই কি থ্রেড কল আসছে, এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে তো যা গত বছর হয়েছে এই বছর হবে, আগামী বছরে একই জিনিস হবে। এইটা যেটা বলা, তোমার কি না, মনে হয়, আমারও তুমি বলো। আমারও এখানে একটা জিনিসই বলার, যদি আমাকে জিজ্ঞাসা করো শো পাওয়ার দিক থেকে বাঁচতে, তাহলে অবশ্যই জিদ্দা তো বিরাট রকম একটা চাপ খেতে চলেছে। ঠিক আগের বছর ঠিক দেবী চৌধুরীর সঙ্গে আমরা যেটা হতে দেখলাম, বা শাস্ত্রীর সঙ্গে আমরা যেটা হতে দেখেছিলাম, যার ক্ষমতা নেই, মানে ক্ষমতা নেই মিনস আমি বলতে চাইছি যার সেই জায়গাটা বহুদিন ধরে মিসিং রয়েছে,
যে একটা কমিউনিকেশনের জায়গা, একটা রোজ একটা আলোচনা, এই জিনিসটা থেকে জিদ্দা আমরা দেখেছি বহু মানে দূরে থাকে। মিঠুন দাকেও আমরা দূরে থাকতে দেখি, বুম্বা দাকেও দেখি অনেকটা দূরে থাকতে। তারা একটা অ্যাডজাস্টেড জায়গায় মানে মেনে নেয় যে যেটা হচ্ছে হোক বাবা, আমি মেনে নেবো। এবং এটা হতে গিয়ে বারবার দেখেছি তারা ফেঁসেছে, তাদের শো পেতে প্রবলেম হয়েছে, তাদের সিনেমা সরিয়ে দেওয়া হচ্ছে মানে বলপূর্বক। সেই জায়গা থেকে জিদ্দাকে নিয়ে আমারও চিন্তা অবশ্যই রয়েছে। কিন্তু একটা ব্যাপার এখানে রয়েছে যেটা আমার মনে হয় আলোচনা করার মতো, সেটা হচ্ছে জিৎ ভার্সেস দেব ক্লাস। একটা জিনিস আমি দেখেছি, যখন দেব আর জিতের ক্লাস হয় না, জিৎ ফ্যান্সরা প্রবল অ্যাক্টিভ হয়ে যায়। এবং একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু জিতের প্রচুর ক্রেজ। মানে দেবের যদি আজকে বক্স অফিস এইখানে হয়, জিতের মানে সোশ্যাল মিডিয়া ক্রেজ কিন্তু তারও উপরে। আমরা যদি ভালো করে ভেবে দেখি, মানে অনেক নতুন নতুন পেজ আমি দেখেছি রীতিমতো মিলিয়ন্সে পৌঁছে গেছে শুধুমাত্র জিদ্দাকে নিয়ে পোস্ট করে করে, এই লেভেলে ক্রেজ রয়েছে লোকটা। এবার যখন দেবের সঙ্গে ক্লাস হয় না, সোশ্যাল মিডিয়া একটা ক্রেজ, আলোচনা, দেবকে হারাবো দেবকে হারাবো, আমি দেখেছি অডিয়েন্স অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এই অ্যাক্টিভনেস থেকে বচ্চন চলে গেছিল, এই অ্যাক্টিভনেস থেকে চলে গেছিল আমি দেখেছিলাম তোমার ওই সিনেমাটা যেটা এলো বস টু। চ্যাম্প ভালো রিভিউ পেয়েছিল, চ্যাম্প প্রচুর হেভি রিভিউ পেয়েছিল। সেখান থেকে দেখতে পেলাম বস টু বেটার ছিল, মানে মানে বিজনেস দিয়েছিল। তো সেই জিনিসটা রয়েছে, কিন্তু কতটা কি শো পাবে সেটা একটা বড় ব্যাপার জায়গা। এবং আমার মনে হয় এবার জিত ফ্যান্স দেব ফ্যান্সদের মধ্যে মারামারিও লেগে যেতে পারে হলের সামনে, যে চলো ভাই আমার সুপারস্টারকে শো দাও, ওইদিকে বলতে পারে ভাই আমার সুপারস্টারকে শো দাও। এরকম ঘটনা কিন্তু আবার ঘটতে পারে বলে আমার কোথাও গিয়ে এবার মনে হয়, আমার সেই আশঙ্কা রয়েছে। পোস্টারও সেরা হতে পারে। হতে পারে, ভয়ঙ্কর লেভেলের হতে পারে, এই জিনিসটা আবার হবে। তবে মানে কোথাও গিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রবলেমে থাকবে, যদি খুব ভালো রিভিউজও পায়। এবং সবচেয়ে একটা প্রবলেমেটিক জায়গা কি, সিনেমাটা না পুজোর ঠিক সিনেমা নয়। মানে এর আগে বাঘাযতীন আমি দেখেছিলাম পুজোর সময় এসে, দেব থাকা সত্ত্বেও সেই বিজনেস দিতে পারেনি যেটা দেবের থেকে আমরা আশা করি। বা কাছের মানুষ, পুজোর সময় পুজোর সিনেমা দরকার, সেই জায়গাতে একটু চিন্তা আমার মধ্যে রয়েছে। এবং আমি মনে করি স্বাধীনতা দিবসের টাইমে এলে বা গরমের ছুটিতে এলে আই থিঙ্ক আরো বেটার বিজনেস করতে পারতো। তো সেটা এবার নির্ভর করবে কতটা ভালো সিনেমা হয়েছে, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাতে পারে। কারণ এটার গল্পটা না খুব ভালো, মানে আসলে অরিজিনালিটি যেটা রয়েছে আর কি, কেউ বলে বিপ্লবী ডাকাতে, সেটা একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে গল্পের মধ্যে। সেটা যদি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে, যদি মানে একটু বয়স্ক যারা অডিয়েন্স 50-60 বছর যাদের বয়স, সেই অডিয়েন্সকে যদি টানতে পারে। কারণ একটা অ্যাঙ্গেল রয়েছে, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, বা এটা পরবর্তীকালের যে গল্পটা রয়েছে মূলত আর কি অনন্ত সিংহ, সেটা একটা দারুণ অ্যাঙ্গেল রয়েছে। যদি ওটার উপর গল্পে জোর দিয়ে থাকে, আমার আশা রয়েছে কাজটা নিয়ে। আর দেশু সেভেন সিরিয়াসলি আমি তথাগতর সঙ্গে একমত, যদি দর্শক খাজা মুভি হয়, যদি জঘন্য সিনেমা হয়, ওটার বিজনেস কে কেউ থামাতে পারবে না। মানে ওটা নিয়ে আমি যা উন্মাদনা দেখছি প্রবল লেভেলে, মানে মানুষ গোল্ডেন টিকিট পাওয়ার জন্য যেরকম ম্যাডনেস দেখালো, আমি টিকিট কাট থেকে দেখলাম মারামারি লেগে যাচ্ছে, এই লেভেলের পাগলামি। তো ওটার একটা অডিয়েন্স রয়েছে, মানে একটা হিউজ অডিয়েন্স, তারা মানে পাগলামি করে দেবে সিনেমাটাকে নিয়ে। তো ওটাকে আটকানো যাবে না। আমার মনে হয় সবচেয়ে চাপ পেতে চলেছে বহুরূপী 2, এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবং একেনের মতো করে চলে যাবে, একেনের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। এত ঝামেলা যে একেন ঠিক ঠান্ডা মাথায় বিজনেস করে বেরিয়ে যাবে। দেশো সেভেন নাম্বার ওয়ানে থাকবে, একেন বাবু আই থিঙ্ক সেকেন্ডে থাকবে, বহুরূপী এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মধ্যে এখন আমার মধ্যে কনফিউশন রয়েছে। কোনটা হয় সেটা সময় এলে আমরা বুঝতে পারবো। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তবে আমরা একটা ভয়ঙ্কর ব্যাপারে সাক্ষী হতে চলেছি, এটুকু শিওর। মানে প্রচন্ড মারামারি কাটাকাটি এবার হতে পারে, এটা আমার বিশ্বাস ইন্ডাস্ট্রির প্রতি। হ্যাঁ, দেখা যাক। এইটা সেই আগে ওই সময় দেখতাম, মানে শত্রু, পাগলু, ওই সময় যে হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারগুলো ছিল না, ওইটা একটা জিনিস চোখের সামনে আবার অনেক বছর পর দেখতে চলেছি। এইটা একটা জিনিস, এটা দেখার জন্য এক্সাইটেড থাকবো। ওরকম মারামারি না হোক, অ্যাটলিস্ট ওই জিনিসটা না হওয়াটাই বেটার। দেখো, সিনেমা হ্যাঁ, দেখতে গিয়ে মানুষ মাথা ফাটিয়ে বাড়ি ফিরছে, এটা কখনোই কেউ চাইবে না। কিন্তু হ্যাঁ, এই ক্ল্যাশ মারাত্মক হবে। আর যেগুলো তো আলোচনা করলাম, এইটা দেখার জন্য সবাই কিন্তু আমরা সবাই এক্সাইটেড থাকবো যে কি হয় এটা। মানে লাস্টে কিন্তু গিয়ে বলবে, দেখ ভাই, তোর থেকে কিন্তু আমরা বেশি হাউসফুল দিচ্ছি, আমরা কিন্তু কোটিতে একদিনে হ্যাঁ। ইনকাম করলাম, এইসব কথা যখন উঠবে, তো এমনি চর্চায় চলে আসবে। এই চর্চাটা ডেফিনেটলি এই জিৎ এবং বিশেষ করে জিতের জন্য বেশ ভালো হবে। চর্চাটা থাকবে, এই একসাথে রিলিজ করা থাকবে, এটা একদিক। এবারে সৌম্যর কাছে যাচ্ছি, আমরা একদম লাস্টের দিকে, আমরা বেশি আলোচনাটা বড় মানে কোথাও গিয়ে করছি না। ডিসেম্বরে আমরা জানি একদম শেষের মুহূর্তে বেশ কিছু বড় মুভি আসছে। আগে আমরা জানি অ্যাভেঞ্জার্স ডুমসডে, তারপর 24 তারিখে আসছে কিং, এবং তার সঙ্গে সঙ্গে খুব যদি না ভুল বলি দেবের টনিক 2 রিলিজ করতে চলেছে ওই টাইমে। তো এই ক্লাসটা নিয়ে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর পরেই দুটো মুভি রিলিজ করছে, সেটা কি প্রবলেমেটিক হতে পারে, কোন সিনেমাটার জন্য প্রবলেমেটিক হতে পারে, কি হবে সেটা নিয়ে কি মনে হয়? দেখো, অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে আমি এমনি কোনো মন্তব্য করব না। তবে আমি শুধু এইটুকু জানি যে ডুমসডে কিন্তু বিশাল চলবে, কারণ অ্যাভেঞ্জারের পার্ট আমি দেখিনি, কিন্তু অ্যাভেঞ্জারের একটা পার্টও আমি দেখিনি। তবে অ্যাভেঞ্জারের পার্ট আমি জানি যে খুব বেশি সাকসেসফুল,
অ্যাভেঞ্জার হোক স্পাইডারম্যান হোক এই পার্টগুলো। তো এবার অ্যাভেঞ্জার্স ডুমসডে তো প্রচুর শো নেবে, এটা যেহেতু মার্ভেলের সিনেমা, এটা প্রচুর শো নেবে। এবার এই এই আর শাহরুখ খানের কিং, এই দুটো যে সিনেমা চলবে, এটা দুটো বেশি প্রচুর শো নেবে। এবার মধ্যিখানে কিন্তু মানে দেবদার কিন্তু টনিক টু কিন্তু অনেকটা চাপ খেতে পারে, কারণ আমাদের এখানেও যা যা শো চলবে সবাই কিন্তু প্রায় ডুমসডে নেবে এবং কিং সবাই নেবে, মানে বাদ বাকি যে শো থাকবে সেখানে কিং নেবে। এবার বাংলা ছবি হয়তো একটা হয়তো কোনো শো পাবে বা এরকম হয়তো হতেই পারে। এখন তো মাল্টিপ্লেক্স নিয়ম করে দিচ্ছে মাল্টিপ্লেক্সে একটা শো পাবে। তো এবার মানে সেইটা হয়তো হতে পারে, মানে টনিক টু চাপ খেতে চলেছে, আর বাকি দুটো ছবি ভালো চলবে, কিন্তু টনিক টু চাপ খেতে চলেছে। আর কিং নিয়ে আমার একটা বক্তব্য যেটা হচ্ছে যে কিং এর ক্ষেত্রে এইটা দেখছি অনেকে বলছে না, এটা কেন আমি জানি না, যে অভিষেক বচ্চন কি এখানে মেন ভিলেন দিয়েছে। এবার আমার মনে হয় যে শাহরুখ খানের অপোজিটে অভিষেক বচ্চন মেন ভিলেন কিভাবে তিনি পুল অফ করবেন, মানে মানে শাহরুখ খান একজন বড় স্টার, এবার অভিষেক বচ্চন মানে খুব একটাও বড় স্টার নয়। এবার অভিষেক বচ্চন যেরকম শাহরুখ খানের অপোজিটে যাদেরকে ভিলেন দেওয়া হয়েছিল তারা কিন্তু খুব ভালো করে পুল অফ করেছিল, আর তারা খুব বড় অ্যাক্টর, মানে তারা অনেকদিন। এবার অভিষেক বচ্চন খারাপ অ্যাক্টর নয়, কিন্তু অভিষেক বচ্চন কি পারবে, মানে অভিষেক বচ্চনের হচ্ছে সেই ভিলেনিজম ব্যাপারটাই খুব একটা ভালো করে নেই, মানে এবার উনি কিভাবে করবে এবার সেইটাই মানে খুব দেখার। আচ্ছা, সৌম্যর কাছে আমার আরেকটা কোশ্চেন থাকবে, মাথায় এলো হঠাৎ করেই, যে আরেকটা ক্লাস এই বছর হতে পারে, সেটা হচ্ছে গালওয়ান ভার্সেস লাহোর 1947। যদি আমরা মনে করে দেখি 15ই আগস্টে হওয়ার কথা আছে, একদিকে সলমান খান যার নামই কাফি কোথাও গিয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমি কথাটা বলছি, আর একদিকে সানি দেওয়াল আমির খান একসঙ্গে আসছে। তোর মতে এই ক্লাসটাই কি হতে চলেছে, কে জিতবে বা কি হারবে, কি মনে হচ্ছে? এই ক্লাসটা তো আমার আমার বাইক যেটা অ্যাম্বুলেন্স দ্বারাও থাকবে মানে সম্ভবত। হ্যাঁ, বাইক অ্যাম্বুলেন্স দ্বারা সেটাও বোধ থাকবে না 15 তারিখ। আমার তো আছে, আমি তো হিন্দির মধ্যে আর কি বলছি, ওই হিসেবে বলছি আর কি, আচ্ছা ভাইকে ঠিক বললে আছে। তো আছি। হ্যাঁ, আমার তো মনে হয় এখানে তোমার লাহোরই জিতবে, কারণ ব্যাটেল অফ গালোয়ার নিয়ে কিন্তু কোনো হাইপ নেই, মানে সালমান খান যে এত বছর ইন্ডাস্ট্রিতে মানে একটা রয়েছে, এবার সে যে এত হিট দিয়েছে, এবার তার যে লাস্ট যে গানটা বেরোলো, গানটাতে তো বোঝাই যাচ্ছে মানে সালমান খান কোনো এফোর্টই দেয়নি, মানে তাকে তো মানে যে একটা জীবন একটা সালমান খান মনে হচ্ছে, মানে আর ব্যাটেল অফ গালোয়ান যে একটা বড় রিলিজ, একটা বড় ফেস্টিভ্যাল রিলিজ, মানে সেটা নিয়ে কোনো হাইপই নেই, মানে আর্ধেকে জানেই না ব্যাটেল অফ গালোয়ান বলে কোনো সিনেমা আসছে। আর লাহোর 1997 ওটা দারুণ চলতে পারে, কারণ ওটা যেহেতু সানি দেওয়াল রয়েছে এবং সানি দেওয়ালের যেহেতু কিন্তু জাটও একটা খুব ভালো ডিসেন্ট কালেকশন করে দিয়েছিল জাট। এবার এটা চলতেই পারে, কারণ এটা হচ্ছে তোমার সানি দেওয়ালের যেহেতু একটা মানে একটা রয়েছে, সানি দেওয়ালের উপর লোকের একটা এখনো বিশ্বাস রয়েছে যে ভালো কাজ করে, এবং বর্ডার টু সে লাস্ট টাইমে খুব হিট দিয়েছে। আর আমির খান তো রয়েছেই, মানে মিস্টার পারফেকশনিস্ট, মানে আমির খানের ছবি মানেই তো লোকে দেখে, মানে এটা আমি জানি না ওই মাঝখানে একটা ছবি এসেছিল ওটা কেন দেখেনি, লাল সিং চাড্ডা, কিন্তু সিতারা জামিন পার দেখেছে, লোকে হিট হয়েছে। তো আমির খানের উপর একটা মানুষের ভরসা আছে। তো এবার দেখা যাক এবার এই ছবিটা কিরকম হয়, তবে আমার মনে হচ্ছে লাহোরই হয়তো 1 নম্বরে থাকবে। আচ্ছা, এবার আমি লাস্ট কোশ্চেনে যাচ্ছি, একেবারে তথাগতর কাছেই যাচ্ছি। এই বছর প্রত্যেকটা বছর আমরা দেখি কিছু মুভি থাকে যেগুলো একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে দেয়, 800 কোটি, 700 কোটি, 600 কোটি, এই লেভেলের একটা রেঞ্জ আমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছি। এই বছর তিনটে সিনেমার উপর বলিউডের এখন অব্দি আমার বাজি রয়েছে, এটা আমার বাজি, আমি তোমাকেও জানতে চাইবো। নাম্বার 1 হচ্ছে ধুরন্ধর 2, যেটা এই লেভেলের বিজনেস করতে পারে। তারপর আমার মনে হয় কোথাও গিয়ে রামায়ণ যেটা আসছে, ভয়ঙ্কর লেভেলের একটা হাইপ রয়েছে, এবং কিং। এই তিনটে সিনেমার মধ্যেই পোটেন্সিয়াল রয়েছে এই লেভেলের বিজনেস করা। তোমার মতে কোনটার একদম সিওর শট চান্স রয়েছে এই রেঞ্জে পৌঁছানো, বিজনেস পার্সপেক্টিভ থেকে তোমার কি মনে হয় এই তিনটের মধ্যে? হাজার হাজার ক্রস করা ইন্ডিয়ান বক্স অফিসে কি 1000 কোটি বলতে চাইছি। 800 থেকে 1000, তো তো পরের মাসেই বুঝে যাবো। ওটা এমনিও যাবে, ওটা মিনিমাম 500 থেকে 600 কোটি টাকা খারাপ সিনেমা হলেও কামাবে। ওটা যা হুম, তৈরি হুম, করে দিয়েছে এখন অব্দি, ওটা 500 কোটি টাকা এমনি কামাবে। তারপর এটা পুরোপুরি মানে কিরকম রেসপন্স পাচ্ছে তার উপর নির্ভর করছে। তো প্রথমে ওটাই হচ্ছে। রামায়ণ দেখো, রামায়ণ যদি ভালো হয় সিনেমা, রামায়ণ 1,500 কোটিও কম হবে, পার হয়ে যেতে হুম, পারে হুম, রামায়ণ যদি সত্যি ভালো হয়। আর যদি হুম, হুম, একটু মানে খুব ভালো হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার সিনেমা হিসাবে মানে সব থেকে বড় হিট হতে পারে। মানে যেটা এখন অব্দি মানে দাঙ্গাল, তারপর পুষ্পা 2, তারপর এই বাহুবলী, এগুলো ওই রেকর্ডটা যদি ভাঙতে পারে সেটা কিন্তু রামায়ণ পারবে। এছাড়া এই হুম। তিনটে সিনেমার মধ্যে আর কোনো সিনেমার পক্ষে সম্ভব না ওটা ওই রেকর্ডটা ভাঙা বা ওই জায়গাটা পৌঁছানো। কিং নিয়ে দেখো, কিং কিং মোটামুটি যদি সিনেমা হয় মিনিমাম 350-400 কোটি টাকা অন্তত
কামাবেই কামাবে, খারাপ সিনেমা হলো মানে ওটার যা রেসপন্স আছে সেই অনুযায়ী এইটুকু কামাবে। এবার যদি সিনেমা ভালো হয় তাহলে দেখতে হবে ইন্ডিয়ান বক্স অফিসে ওই 700-800 যেতে পারছে নাকি, যেটা ধুরন্ধর 900 কাছাকাছি চলে গেছিল যেটা, সেটা যেতে পারছে নাকি দেখাবো। যদি ভালো সিনেমা হয় তাহলে কেউ আটকাতে পারবে না। এবং যেটা ওই সময় যেটা বলছে ডুমসডে, তো ডুমসডে মানে আমি যদি এন্ড গেমের কথা ভাবি, এন্ড গেমের পর আরডিতে সে মানে সে কামব্যাক, সে এটা কামব্যাক, রবার্ট ডাউনি হুম, হুম, জুনিয়রের সে এটা কামব্যাক করছে অ্যাজ ভিলেন। এবং সাথেও সেরকম ভাবে দেখা একটা বিশাল বড় একটা ফ্যান বেস। সঙ্গে হলো মানে ক্যাপ্টেন আমেরিকা সেও আসছে, অরিজিনাল যে মানে ক্রিস ইভান্স সেও আসছে। তো সেই নস্টালজিয়া ভ্যালু একটা বিশাল কাজ করবে। ওপেনিং ডেঞ্জারাস লেভেলের নেবে এটা। মানে প্রচুর স্ক্রিন তো নিয়ে রাখবে প্রথম থেকে, আগের থেকে। এবার ওয়ার্ড অফ মাউথ কিরকম হয় তার উপর। ভালো সিনেমা হয়ে গেলে কিনের জন্য অল্প বিস্তর প্রবলেম হলো, বাংলা সিনেমা সেখানে ভুগবে সেখানে। তারপর টনিক টু, তুমি বলছিলে যে টনিক টু হলো সেই সময় আসছে, দেখবে। আর তো আরো সিনেমা আসবে, অত কিন্তু ওই সিনেমা সোলো রিলিজ দেবে না মানে ক্রিসমাসে বাংলা সিনেমা। যতই বড় ফ্ল্যাশ হোক হুম, ঠিক আনবে। অরিন্দম শৈলী দেখো হয়তো এই খবর নিয়ে আসে নাকি, আবার আনতেই পারে। তো এরকম হুম, হুম, হুম। অ্যাটলিস্ট 2 থেকে 3খানা বাংলা সিনেমা থাকবে। টনিক টু যদিও যা স্ক্রিন পাবে বাকিগুলো কিন্তু পুরো ভুগবে ওই সিনেমা ওই সময়। তারপর কান্নাকাটি করবে, ওই জিনিসটা হবে। আর তোমার যে প্রশ্নটা কি ছিল আরেকবার বল, তোমার কোনটা? এই তিনটের মধ্যে হ্যাঁ, আমার কোনটা এই এত কামাতে পারে? হ্যাঁ, কোনটা পোটেনশিয়াল সবচেয়ে বেশি রয়েছে এই তিনটের মধ্যে? পিওর শট আমি দুটোকে রাখছি। আমি শাহরুখ খানের ফ্যান হয়ে বলছি, মানে নিউট্রাল অডিয়েন্স হিসাবে ছোটবেলা থেকে ফ্যান ডেফিনেটলি সেটা। তবে এখন তো নিউট্রাল ভাবে সমস্ত কিছু করতে হয়। ধুরন্ধর 2 এর চান্স আছে যেটা। আর রামায়ণ খারাপ হলো 800 থেকে 1000 কোটি ইন্ডিয়া থেকে উঠতে পারে, মানে সব ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি যদি বলি এখান থেকে আমি বলতে পারি। কি এখন অব্দি আমি কিছু বলবো না, কারণ কি সিদ্ধার্থ আনন্দ কি করতে চাইছে এখন অব্দি বলা সম্ভব না। অভিষেক বচ্চনকে যদি অ্যান্টাগনিস্ট অভিনয় দেয়, ও কিন্তু ফাটিয়ে বাট করবে। আমি যদি ব্রিজের কথা বলি, ব্রিজেও যেরকম ধরনের অভিনয় করেছে, বা আমি যদি তার আগে রাভান বলে যে সিনেমাটা এসেছিল মনে যাচ্ছে না, ও যেরকম পারফরমেন্স দিয়েছে, হয়তো লোকে সেভাবে সেলিব্রেট করে না, ওকেও বেশি ট্রোল করা হয়েছে আগের থেকে অমিতাভ বচ্চনের ছেলে ফেলিয়ার হিসাবে। তো কিন্তু দারুণ অভিনেতা, আমরা কেউ এটা অস্বীকার করতে পারবো না। এবার ওকে কিরকম ভাবে প্রেজেন্ট করতে তার উপর নির্ভর করছে। আমি বিয়ন্ড দ্য প্রফেশনাল যেটা যেখান থেকে অ্যাডাপ্টেশন নিয়েছে, সেই গল্পের ধরন এক ধরনের ছিল। আর সীতারামন সম্পূর্ণ সেটা অন্যরকম ভাবে বানাচ্ছে। এটা কিরকম হবে আমি জানি না। সুজয় ঘোষ তবু আমি একটা ভরসা ছিলাম যে না, হ্যাঁ না, কিছু একটা জিনিস করবে, হয়তো সেই লেভেলে মানে বিভৎস জিনিস আনবে না যেটা বিভৎস জিনিস ও আনছে সিদ্ধার্থ। কিন্তু বাকিটা এখন কি নিয়ে আমি জানি না। আমি এক্সাইটেড ডেফিনেটলি আছি। ওপেনিং ভালো নেবে, নো ডাউট। এটা 40 কোটি 50 কোটি মিনিমাম ওপেনিং নেবে ওই সময়। এটা আমি কম বলে দিলাম বলা হয়তো। তারপর তো বাকিটা নির্ভর করবে। রামায়ণ দেখো, রামায়ণ নেবে একটা ভালো রকম শো নিয়ে। রামায়ণ দিবস যদি ভালো হয়ে যায়, কেউ আটকাতে পারবে না রামায়ণ। রাম কারণ যেই জিনিসটা লোকে আদি পুরুষে প্রথম থেকে লোকে হুম, গালাগাল দিতেই এগিয়েছে, তারপরে যে সিনেমাটা আরো জঘন্য হয়েছে, তখন গিয়ে জিনিসটা পুরোপুরি মানে রিফ্লেক্ট করেছে। তারপরে ভুলভাল প্রমিস, ওই একটা করে সিট রাখা হনুমানজির জন্য, এই ধরনের ফেক প্রমিস যখনই এসছে সিনেমা ধুই গেছে সেখানে। বা আমি যখনই শুনেছি এই সিনেমাটা মানে সেন্সর বোর্ডে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, দেখেছি ওই সিনেমা বক্স অফিসে চলেনি। তারপর একটা উদাহরণ হলো ডাঙ্কি। তার আগে উদাহরণ ছিল শাহরুখ খানের সিনেমায় যদি বলি, ডাঙ্কি ছিল, জিরো ছিল, এগুলো সেন্সর বোর্ডে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। তারপরে কিন্তু বক্স অফিসে ডাঙ্কি হয়তো হিট হয়ে গেছে, জিরো কিন্তু সেভাবে চলতে পারেনি। তো এরকম কিন্তু দেখেছি। এরকম জিনিস যেন ফেক প্রমিস না করে, যা আনছি জিনিসটা যেন ভালো হয় আর কি। রামায়ণ যেটুকু এসছে মানে ওই যার সমস্ত কিছু সবকিছু ভালো লাগছে। এবার একটা জিনিস আমি জানি না, প্রিন্স এটা হয়তো তুমি, রামায়ণ তো তুমি তো আগের গুলো তো দেখেছো, মানে রামায়ণ সাগরের যখন সিরিয়াল হতো সেগুলো তো দেখেছো তো অ্যাটলিস্ট কিছু হলো। তো রামায়ণের মেইন জিনিস হলো রামায়ণের গান। এখন আদিপুরুষের সেই গানগুলো, পুরোনো গানগুলো কিন্তু ভালো ছিল, মানে সেগুলো কিন্তু হিট ছিল, লোকে কিন্তু ভালো ছড়িয়েছে। আদিপুরুষের গান কিন্তু লোকে এখনো শোনে, ওই গানগুলো নিউ ভার্সন গুলো যেগুলো শোনে। গান কিন্তু ইম্পর্টেন্ট হওয়ার প্রয়োজন। হ্যান্স জিমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু হ্যান্স জিমারের মিউজিক সেটা কখনোই কিন্তু আমার রামায়ণ সুলভ লাগছে না। একটা মহাকাব্য আমি দেখছি ভারতবর্ষে, যেখানে মিউজিকটা কোন জায়গায় যাওয়া প্রয়োজন। রেহমান আছে ডেফিনেটলি, হ্যান্স জিমার রেহমান দুজন মিলে করছে। মিউজিকটা কিন্তু সেই লেভেলে পৌঁছানোর প্রয়োজন, মানে সেই ভক্তিমূলক জায়গাটা। আমি সেখানে ইনস্ট্রুমেন্টাল এমন জিনিস দিচ্ছি যেটা আমার দেখে গেম অফ থ্রোনস এর জিনিস মনে হচ্ছে। গেম অফ থ্রোনস দেখার লোক কিন্তু রামায়ণ দেখার কিন্তু লোক এক না, মোস্ট অফ দ্য হুম, অডিয়েন্স হুম। কিন্তু না। রামায়ণ হিসেবে যদি দেখি, আমার গান কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তো গানগুলো খুব ভালো হওয়ার একটা প্রয়োজন।
রেহমানের লাস্ট যদি আপনি স্ট্রাগল দেখি, রেহমানের মিউজিক একসময় যেই ছিল, তারপরে যে ভার্সন গুলো আসলো, আমার কিন্তু রেহমানের মিউজিক সেই লেভেলে আমার কিন্তু মন ছুঁতে পারে না। আর হয় ভালো ভালো, কিন্তু এখনো কিন্তু আমার কাছে কিছু রোজা থাকবে, এখনো কিন্তু আমার কাছে হুম, বম্বে থাকবে, বম্বের গান এখন আমার কাছে দিলসে একেবারে। থাকবে। কিন্তু সেই জোর সময় কিন্তু এখনকার গানগুলো কিন্তু সেই জায়গা নিতে পারে না। এটা একটা আক্ষেপ থাকবে। বাকিটা রামায়ণ তো আমার সব থেকে মনে হয় এই তিনটে মধ্যে সব থেকে বেশি বক্স অফিস ইনকামে রামায়ণ থাকবে আপাতত মনে হয়। তোমার কি মনে হয়? আমারও তোমার সঙ্গে পুরোপুরি একমত। রামায়ণকে আমি এখনই চোখ বন্ধ করে অনেকটা এগিয়ে রাখবো, যেরকম হাইপ রয়েছে কাজটাকে নিয়ে, যেরকম লেভেলে প্রমিস করেছে। এবং ধুরন্ধর 2 একটা হিউজ চান্স রয়েছে, কারণ যতই টক্সিক থাকুক যাই থাকুক না কেন, এই সিনেমা অলরেডি একটা ম্যাডনেস ক্রিয়েট করে রেখেছে, একটা বিরাট অডিয়েন্স ওয়েট করে রয়েছে। তো সেই জায়গা থেকে এই দুটো আমারও মানে মেন চয়েস এখনো অব্দি। হ্যাঁ, কিং নিয়ে আমার মনেও চিন্তা রয়েছে, কারণ কিং এর রিলিজ টাইম বা কন্টেন্ট কিরম হবে তাই নিয়ে তবে একটা ডাউট রয়েছে। আরেকটা এবং ছবি শাহরুখ কিন্তু তোমরা আরেকটা ছবির কিন্তু নাম তোমরা বললে না, ওই ছবিটাও কিন্তু বক্স অফিসে ভালো চলতে পারে, যেটা ইমরান হাশমির মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা আওয়ার আপান 2। হাওড়া বান্টু একেবারে একেবারে এই সৌম্য একটা দারুণ সিনেমাগুলোর জায়গা মতো যেতে পারবে না, যত ভালোই ওটা সিনেমা হোক। মানে এই বিরাট সিনেমাগুলো কৃষ্ণ। যেরকম ফ্যান বেস হয়ে রয়েছে হয়তো ওই লেভেলে যাবে না। তবে এরকম ইমরান সিনেমা হাসমিন তো একটা অনেক আছে, এরকম তুমি হুটহাট করে আসবে, এরকম বক্স অফিস দিয়ে যাবে, 150-200 কোটি টাকা বক্স অফিস দিয়ে যাবে। কিন্তু ওই তার বেশি হলে এগুলো যাওয়া অনেক পসিবল হবে না। তবে দুর্দান্ত কিছু গান হয়তো আমরা শুনতে পাবো আর একবার, ইমরান হাসমিন সিনেমা এরাটাকে আমরা ফিরে পাবো, যেটা আমরা আশা তো হারিয়ে করছি, হারিয়ে ফেলেছি। এখনো তো সেই গানগুলো এখনো মনের মধ্যে রয়েছে, তো সেই গানগুলো যদি ওরকম ভাবে কাইন্ড অফ নিউ ভার্সনে যদি ফিরে আসে, নতুন গানও যদি ভালো হয় at least। দেখো তবে আমি আশিকি টু পরিচালক নিয়ে যখন এসেছিল, চিন্তায় পরিচালককে কোনটা নিয়ে নিয়ে? চিন্তায় রয়েছি, কারণ পরিচালক মহীশুরী তো পরিচালক নয়, নতুন পরিচালক, এটাই একটা চিন্তার জায়গা এখন। দেখা যাক কিরকম হয়। তবে একটা জিনিস কি, আশিকি টু যখন এসেছিল সবার কিন্তু প্রশ্ন ছিল গান ভালো হবে তো। আশিকি হুম, সিনেমা হুম। কিন্তু সিনেমা হিসেবে ততটা হিট করে যতটা মিউজিক অ্যালবাম হিট করেছিল। এখনো সেই গান বজায় আছে। আশিকি টু কিন্তু সেটা করে দেখাতে পেরেছিল। হুম, আশিকি টু হুম, হুম। সেই মিউজিক কিন্তু এটা কিন্তু থেকে যাবে। আশিকি থ্রি যখন আসবে তখন কিন্তু বিশাল বড় চাপ হবে যে গান হুম, ম্যাচ হুম। করতে পারছে না। আবার আপন টু এ কিন্তু সেম জিনিসই হবে, আবার আপন প্রত্যেকটা গান ভালো ছিল, প্রত্যেকটা গান হিট গান। গান যদি ইমরান হাসমিন সিনেমা যদিও গান ভালো হয়, তবে রিসেন্ট টাইমে হুম, সিনেমা যে খুব গান ভালো হয়েছে তা কিন্তু না। একটা সময় খুব ভালো হতো। সেইটা কিন্তু গান ভালো হতে হবে এই আওয়ার ওয়ান কাইন্ড অফ সিনেমাতে। এখানে যেমন এই সিনেমাতে শায়রি ঠিক আছে, যেটা ওই কি যেন হর্ষবর্ধনের সিনেমাতে যেমন বিনা কারণে শায়রি হচ্ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন। এই ধরনের সিনেমাতে কিন্তু শায়রি থাকে, আর সেইটা ইন্টারন্যাশনাল ওই স্যাড মুখে আসতে কিন্তু দারুণভাবে ডেলিভারি করে। ওভারডোজ হয় না। বিশেষ বিশেষ জায়গা থাকে, এইটুকুই জাস্ট বলবো। বাট ওটা নিয়ে এক্সাইটেড তো আছি, দেখা যাক কিরকম হয়। তো এই মোটামুটি আপকামিং মুভি নিয়ে আমাদের আলোচনা, অনেক অনেক সিনেমা নিয়ে আলোচনা, এবং মানে সবকিছু নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এই বছর আর বাদ বাকিগুলো নিয়ে আলোচনা করার মতো কিছু থাকলো না, আমরা এতটাই আজকে আলোচনা করেছি এখনো পর্যন্ত না না, সিনেমা আছে নিয়ে আছে, আর কি। আরো 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 থাকবে, তো আছে। আপডেট থাকবে। তো এটাই বলার। ভিডিওগুলো পারলে অবশ্যই আমি দেখবেন আরেকটা আমার জিনিস একটু বলে দিই, একটা জিনিস বলে দিই, ব্যাটেল অফ গ্যালওয়ান ওপেনিং ভালো নিয়ে নেবে, ফ্যান বেসের জন্য নিয়ে নেবে। তারপরে কন্টেন্ট কথা বলবে, লাহোর না ব্যাটেল অফ গালওয়ান কোনটা কথা বলছে, এইটাই জাস্ট তুমি শেষ করতে পারবে। তো এটাই বলার, বহু সিনেমা নিয়ে আজকে আলোচনা হলো এবং এরকম আড্ডা আমাদের চলতে থাকবে। খুবই ভালো আড্ডা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা সাপোর্ট করলে, আপনারা দেখলে আমাদের আরো বেশি করে এরকম পডকাস্ট আনতে আরো ইচ্ছে করবে কোথাও গিয়ে। এবং আমরা প্রত্যেকেই নিজেদের চ্যানেলে আসার চেষ্টা করবো, এটা আমার চ্যানেল থেকে আসবে, আমি কোল্যাব করে দেবো। আমার সঙ্গে সৌম্য এবং তথাগত রয়েছে, ওদেরও চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, তাদেরও কাজগুলো দেখো। তারাও সব ধরনের সিনেমার রিভিউ করে, সবকিছু নিয়ে কথা বলে। তো এটাই বলার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে শুভরাত্রি। এটাই বলা, ভালো থেকো সবাই। গুড নাইট। থ্যাংক গুড নাইট, থ্যাংক গুড ইউ নাইট। থ্যাংক ইউ গুড নাইট।